পুরো জিনিসটাই অবৈধভাবে হয়েছে। আমি যদি কাবরেরার পজিশনে ওই দিন থাকতাম ভাই, আমি নিজে রিজাইন করতাম ভাই। আমারে ডাইরেক্ট বলে নাকি আমার নাকি ফিটনেস নাই, অথচ কুচের বড় হয়ে আছে। বাংলাদেশ যদি কোনো ইন্টারন্যাশনাল কোচ আনে, ওদের টাকা লাগলে আমরা আমাদের পকেট থেকে টাকা দিব। বললাম টাকাই নাই, আমরা দিলাম টাকা, আপনিও দিবেন। টাকা এখানে কোনো ফেক না, ফেক্ট হলো গিয়ে ভাই মন থেকে কাজ করা। আমাদের বোর্ডের এমন একজন নারী উইং এর প্রধানের ওরে চশমা খুলে দিলে তো উনি তো প্লেয়ারদের খেলিবারই বুঝবে না। উনি পিটার বাটলারের ভুল ধরে, পিটার বাটলার যখন ওয়েস্ট হামের হয়ে গোল দিত তখন তো ভাই উনি তো ফুটবল নিজেই দেখে নাই। ইনজুরি ছিল তাও কিন্তু উনি আমাদের একবারও বলে নাই যে আমি চলে যাই ভাই। এটা উনি নিজ থেকেই কথা বলতে চাইতেছে। উনি আজকে হোক, কালকে হোক, পরশু হোক, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে, 100% গ্যারান্টি আপনাকে আজকে লাইভের মাধ্যমে খুব দিলাম। তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসান সজীব, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাযোগে। আজকে আমাদের খেলাযোগের বিশেষ কিছু অতিথি আছেন যাদের সঙ্গে আমরা ফুটবল নিয়ে কথা বলবো। সেই সুদূর ইংল্যান্ড থেকে খেলাযোগে যুক্ত হচ্ছেন দুজন, একজন হচ্ছেন আতিকুজ্জামান এবং একজন হচ্ছেন মিজানুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর খেলাযোগে। আর অনেকে যুক্ত হতো কিন্তু তাদেরকে আমরা এখন পাচ্ছি না। ওভারঅল কেমন লাগছে এই মুহূর্তে ইংল্যান্ডে ইফতার করলেন এবং তারপরেই যুক্ত হলেন, অনুভূতিটা একটু জানতে চাই। প্রথমে আতিকুজ্জামান, আপনার কাছে। ইফতারের পরেই হচ্ছে এই সেশনটা খুবই টাইট সময়ের ভিতরে ছিল। তারপরে হচ্ছে খেলাযোগকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো মিজানুর রহমান, আপনার কাছে যেতে চাই। এত ব্যস্ততার মধ্যেও আমরা আপনাদেরকে পেলাম, সময়ের একটা পার্থক্য রয়েছে। এই দিনটার জন্য অনেক দিন ধরেই আসলে আমরা অপেক্ষা করছিলাম যে সেই যে হামজা চৌধুরীর সঙ্গে আপনাদের দেখা লেস্টার সিটিতে যাওয়ার, সেসব নিয়ে তো আলোচনা করব। মিজানুর রহমান, কেমন লাগছে? আসসালামু আলাইকুম সজীব ভাই, আর থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। তো আমরা তো অনেকদিন ধরেই কথা বলতেছি যে আপনাদের সাথে কেমনে কথাবার্তা হবে, এইটা ওইটা। তো হুম হুম আজকে হুম হুম টাইমিং হুম। প্যারা এইটা ওইটা, বাট ইফতার করার পর আজকে খুবই এক্সাইটেড। অনেকেই জয়েন হয়তো আমাদের থেকে, বাট ওই যে টাইমিং আর সানডেতে একটু প্যারা হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো সবাইকে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা সেই আশা করছি। আমরা একটু আলোচনায় যেতে চাই। ঠিক আর বেশ কিছুদিন আগে আপনারা আসলে লেস্টার সিটিতে গিয়েছিলেন। বাংলাদেশি একটা কমিউনিটি রয়েছে আপনাদের, ইউকে বাংলাদেশ আল্টাস, যেটা আমরা চিনি সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক পেজটাতে আপনারা নিয়মিত পোস্ট করে থাকেন ফুটবল নিয়ে, আপনারা অনেক লেখালেখি করেন। দেশের বাইরে বসেও আপনাদের ফুটবল নিয়ে এই যে গবেষণা, ফুটবলকে নিয়ে এত প্রেম ভালোবাসা, এবং সেখানে আন্দোলনটাও থাকে, যে কোনো বিষয়ে আপনারা ভয়েসটা রেজ করেন। আমরা হামজার বিষয়টা তো অবশ্যই যাব, তার আগে জানতে চাই এত কিছু করার পর কিভাবে আসলে সেই সময়টা দেন। একটা সোশ্যাল মিডিয়া পরিচালনা করা তো অনেক সময়ের ব্যাপার। দুজনের কাছে জানতে চাই। প্রথমে আতিকুজ্জামান, আপনি বলবেন প্লিজ। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি সামনে নিয়ে আসছেন। আম, আমাদের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ইউকে বাংলাদেশ আলট্রাস নামে আমাদের একটা কমিউনিটি আছে। এখানে আমরা কমিউনিটিটা পরিচালনা করি, এবং এইটার মূল কারণটাই হচ্ছে যেমন বাংলাদেশের ফুটবলকে রিপ্রেজেন্ট করা, সেটা ইংল্যান্ড থেকে হোক, সেটা ইউরোপের বিভিন্ন জায়গা থেকে হোক। বাংলাদেশ টিমকে, নারী টিম হোক, ন্যাশনাল টিম, জাতীয় টিম হোক, সবগুলা টিমকেই হচ্ছে আমরা ইন্সপায়ার করা, ওদেরকে সমর্থন হুম দেওয়া বিভিন্ন উপায়ে। পাশাপাশি হচ্ছে ওই বিভিন্ন ধরনের অসঙ্গতি, বিভিন্ন ধরনের সিন্ডিকেট বাণিজ্য, এই সেই সবগুলা বিষয় নিয়ে আমরা হুম সরব থাকি। এগুলা হচ্ছে আমাদের একটা ব্যাপার। তারপরে আপনি যেটা মেনশন করলেন, সময়ের একটা ব্যস্ততা। তো সবার মধ্যে হচ্ছে কাজের প্রচন্ড ব্যস্ততা, তারপরে হচ্ছে ওই যে আবেগের জন্য, দেশের ফুটবলের টানের জন্য হোক, আমরা হচ্ছে প্রচন্ড ভাবে ফুটবলকে ধারণ করি। এবং সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আমাদের জেনারেশনে যারা আছে তারা ইউরোপিয়ান ফুটবল দেখে, রাত জেগে ফুটবল দেখে। তাদের প্রতি হচ্ছে বাংলাদেশের ফুটবলের প্রতি টানটা একটু কম ছিল, যেটা আমরা হুম রিসেন্ট হুম। টাইমে অনেক অনেক দূর বেশি দেখতে পাচ্ছি। তো সেটাও আমাদেরকে ইন্সপায়ার করতেছে যে ফুটবল নিয়ে আসলে তো অনেকেই কথা বলতেছে, বাট ন্যাশনাল টিম কেন্দ্রিক, বাংলাদেশ কেন্দ্রিক আসলে কথাবার্তাটা আসলে খুব প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয় না। সেটা হচ্ছে ওই যে স্টেডিয়ামে ম্যাচ কেন্দ্রিক হয়। প্ল্যাটফর্ম হুম কেন্দ্রিক শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক যদি আলোচনা, মানে সমালোচনা করা যায়, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমাদের আম, উদ্যোগ ছিল। তো গত বছরের জুন থেকে আমরা এটা প্ল্যান করতেছি। তবে সময় ব্যস্ততার কারণে আসলে আমাদের ওই যে বাংলাদেশের যে হচ্ছে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারতেছি না, এটা নিয়ে আমাদের একটু আক্ষেপ আছে অবশ্যই। তবে হচ্ছে ওভারঅল হচ্ছে আমরা যে ন্যাশনাল টিমের ম্যাচগুলো এখানে স্ক্রিনিং করি, আম, অনেক বাংলাদেশি ফ্যানদের সাথে একসাথে বসে খেলা একেবারে দেখি, খুঁটিনাটি সব মিলে। সবকিছুই আসলে আপনারা ফলো করেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। আমরা মিজানুর রহমান, আপনার কাছেও একটু আসতে চাই। নিঃসন্দেহে দেশের বাইরে থেকে আতিকুজ্জামান যেটা বলছিলেন যে দেশে আসলে হয়তো স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারতেন বাংলাদেশের, সেটা হয়ে ওঠে না। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনারা সবসময় যুক্ত থাকছেন। এবং এই যে হামদা চৌধুরী আসার পর থেকে এই কাজগুলো করতে তো আপনাদের এখন আরও বেশি ভালো লাগে। হয়তোবা এই সময়টাতে আপনারা কোনো একটা পেশাকে বেছে নিতে পারতেন, কোনো একটা জায়গায় সময় দিতে পারতেন।
পারতেন। তারপরেও আমরা দেখি যে রাত জেগে বাংলাদেশকে নিয়ে লিখছেন, ভাবছেন, না করলেও তো পারতেন। মানে এই যে নিজেদের মধ্যে যে এই ব্যাপারটা, সব সময় তো হয়তো বা আপনাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কোনো একটা অসঙ্গতি দেখলে সেটা নিয়ে আপনারা ভয়েস রেজ করছেন। কখনো কি এরকম হয়েছে আপনাদের কি কেউ কটু কথা বলছে, কিংবা সমালোচনা, কিংবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ বলছে যে কেন এইসব করতেছো, অন্য কিছু করলেও তো পারতা, এই ধরনের কথা কি শুনতে হয়? আসলে আমার জিনিসটা ভিন্ন। আমি ছোট থেকেই আমার ফ্যামিলির ব্লাডে স্পোর্টস, লাইক হুম হুম। আমার দাদা দাদি, ইভেন এই যে আমরা কিন্তু হিউজ ব্রাজিল ফ্যান। সো ও। ব্রাজিল যে 7-1 ডাউন হয়েছিল একটা রোজার মাসে, তো হুম আমার হুম এখনো হুম। মনে আছে। আমার ফ্যামিলির কেউই ওই দিন আমরা সাইরি করি না, ইভেন আমার দাদিও পর্যন্ত। সো আচ্ছা। স্পোর্টস নিয়ে আমার ফ্যামিলি সবসময় ভাবা দেয় যে এখন ওরা অনেক হ্যাপি যে আমি স্পোর্টস রিলেটেড কিছুতে আছি। সো ওইটা নিয়ে ফ্যামিলি থেকে কোনো রেস্ট্রিকশন নাই। বাট একটা প্যারা হলো গিয়ে আমি স্পোর্টস এর সাথে একটু কানেক্টেড, বাট ওইটা নিয়ে আমার ফ্যামিলির একটু আর কি ইস্যু আছে যে স্পোর্টস ওরা এত ট্রাস্ট করে না, বাট ফুটবল নিয়ে ওরা অনেক হ্যাপি। আর এই যে এই বিষয়টা বললেন যে আমাদের যে রেস্ট্রিকশনটা, সো আতিক ভাই আর আমি কিন্তু আমরা লন্ডন থাকি, আমাদের হুম হুম অল ওভার দ্য ইউকে আমাদের কমিউনিটির পোলাপান আছে। বাট আমরা নর্মালি আমি আর আতিক ভাই কিন্তু অনেক প্লেয়ারও স্কাউট করি। সো হুম হুম ইনশাল্লাহ হুম। এইগুলা নিয়ে আমরা কমিউনিটি মানে শুধু অনলাইন ভিত্তিক না, আমরা অফলাইনেও কমিউনিটি নিয়ে কাজ করতেছি। অনেক পোলাপান আছে, লাইক আমার অনেক আমার যারা কাজিন আছে যারা ফুটবল খেলে, ওদেরকে আমি পুশ করি যে তুমি যদি ইউকে তে কিছু করতে পারো পারো না, বাংলাদেশের যে কোনো বয়স ভিত্তিক দলে তুমি চান্স পাওয়া, বাট তুমি তোমারটা চালিয়ে যাও। সো আমাদের অফলাইন অনলাইন আমাদের সব জায়গায় আমাদের প্রচারণা। আর আমরা শুধু যে ওই যে আজকে আসছি এইটা না, কিন্তু আতিক ভাই কিন্তু অনেক আগ থেকেই ফুটবল নিয়ে কাজ করে, আমিও আতিক ভাইয়ের অনেক আগ থেকে ফলো করি। তো এইখানে আমাদের যতগুলা লোক এই ইউকে বাংলাদেশ আল্ট্রাসের সাথে আছে, সবাই কিন্তু অনেক লং টাইম যে ফুটবল ফলো করে। এর জন্যই মেইনলি এত প্যাশন। না হলে ভাই আপনি যেটা জানেন যে আপনি 12 ঘন্টা কাজ করার পর আপনি 2 ঘন্টা বের করতে পারবেন না, প্যাশন না থাকলে তো ইম্পসিবল। এইখান সেটাই থেকে আসলে মেইন জিনিসটা, বলছিলাম, সেই প্যাশন থাকাই ভালোবাসাটাই জিনিসটা আসলে আসা। আপনাদেরকে ফুটবলে টেনে নিয়ে আসছে, এবং সব সময় আমরা দেখি আপনাদের কাছ থেকে ভালো ভালো পোস্ট, ভালো ভালো লিখা, সেটা বারবার বলছিলাম যে একটা আলাদা ফ্যান বেজ তৈরি করেছে। এবং সাধারণত আমরা যেটা এখন দেখি যে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো মানে পেজকে ফলো করা হয়, সাধারণ যারা ফ্যান তারাও কিন্তু এই পেজগুলো এখন সার্চ করে দেখেন। এবং যারা বলছিলাম যে গণমাধ্যম কর্মীও যারা রয়েছেন তারাও এই জিনিসগুলো ফলো করেন, কেননা আপনি বলছিলেন দেশের বাইরে বসে যখন আপনারা এখন ফুটবলার খুঁজছেন, তাদেরকে নিয়ে আপনারা সব সময় লেগে আছেন। সেই দিকগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। একটু জানতে চাই সেই হামজা চৌধুরীর সেই ঘটনাটা। আপনাদেরকে লেস্টার সিটি আমন্ত্রণ জানিয়েছিল, এবং তাদের সোশ্যাল মিডিয়াতেও ইউকে বাংলাদেশ শাল্টার্স নিয়ে একটা পোস্ট করেছে। বাংলাদেশের এই ফ্ল্যাগটা একটা সময় হতো, ওই যে আমি ফ্ল্যাগটাই দেখতে পাচ্ছি, হয়তো বা ক্রিকেটে খুব বেশি পরিচিত ছিল, এখন ফুটবল দিয়েও সেই জায়গাটায় হামজা চৌধুরী কাজটা করছেন। আপনারা যখন বাংলাদেশি পরিচয় দেন, এখন তাদের সঙ্গে আপনাদের পরিচয়টা আসলে কিভাবে হয়? যারা ব্রিটিশ রয়েছেন বা অন্যান্য নাগরিক রয়েছেন, তাদেরকে কি হামজা বললেই কি তারা বাংলাদেশটা চেনে কিনা? এখানে আমি একটা জিনিস শেয়ার করি সজীব ভাই, সেটা হচ্ছে হুম মিজান যেটা বলতে চাইছিল, আপনি যেটা কোয়েশ্চেনটা করছিলেন যে কমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে আমাদের কি মানে অনেক ধরনের ডিফিকাল্টিস তো হয়, তাই না? তো কটু হুম কথা শুনতে হয় কিনা, না আমরা প্রচুর কটু কথা শুনি। যেমন হচ্ছে আপনার হুম একটা অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা জিনিস কথা বললেন, এটা বাংলাদেশ ফুটবলের বেটারমেন্টের জন্য, আপনি একজন জার্নালিস্ট হয়ে আপনার পেশাটাই হচ্ছে জার্নালিজম করা, সেক্ষেত্রে আপনি হচ্ছে আসল তথ্যটা খুঁজে বের করেই তো আপনি সংবাদ মাধ্যমে নিয়ে আসবেন। সেক্ষেত্রে যদি কারোর বিরুদ্ধে যায় সেটা তো আপনার দায় না। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একদম শুরু থেকে একটা ট্রান্সপারেন্ট নীতি ছিল। আমরা কাউকে হচ্ছে এইভাবে আম, ঢালাও ভাবে হচ্ছে আম, বিদ্বেষমূলক কিছু ছড়াবো না, কিন্তু হচ্ছে কোনো ধরনের অভিযোগ সত্যতা এইগুলা ক্রস চেক ভেরিফাই করে আমরা হচ্ছে আহ, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিব। আমাদের অবস্থানটা খুবই ক্লিয়ার। এই কমিউনিটি বিল্ড আপ করতে যায় হচ্ছে অনেকেই হচ্ছে এইভাবে বলছিল যে বাংলা ইউকে তে বসে হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে আসলে কথাবার্তা বলা আসলে এগুলা কিরকম হাস্যকর মনে হয়। এই জিনিসটা আসলে আমরা নিজেরাও থিঙ্কিং করছি যে আসলে আমাদের ডাকে কি সাড়া দিবে মানুষ। তো আমরা যখন কয়েকটা ইভেন্ট রান করলাম, আমাদের হচ্ছে কয়েকটা ম্যাচ স্ক্রিনিং ছিল, আপনি জেনে থাকবেন আমাদের জুন ট্রায়ালে কয়েকজন ফুটবলার গেছিল বাংলাদেশে। তো তাদের মধ্যে থেকে 3জন ফুটবলার আমাদের ইভেন্টে আসছিল। উনারা হচ্ছে নিজে থেকেই ইভেন্টের বুকিং করে রেজিস্ট্রেশন করে উনারা আসছে। হুম ন্যাশনাল টিমের মানে এক্স ন্যাশনাল টিমের একজন ফুটবলার উনি আসছিলেন। প্লাস হচ্ছেন বিদেশি দুজন ইংল্যান্ডের দুজন ফ্যান, উনারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে ইভেন্ট দেখে হচ্ছে উনারা ওই হংকং এর ম্যাচটা দেখতে আসছিলেন।
আমরা যখন ওই ম্যাচটা কেন্দ্রিক মানে আয়োজনটা করছিলাম, তখন আমাদের এক্সপেকটেশন ছিল 20 জন 25 জন। তো আমাদের আলহামদুলিল্লাহ ওই ম্যাচেই হচ্ছে 60 থেকে 75 জনের মতো মানুষ ওই দিন গ্যাদারিং হয়েছিল। তো ওনারা হচ্ছে সবাই খুবই ইন্সপায়ার্ড যে আমরা এরকম একটা আয়োজন করতেছি, এটা ওনারা কল্পনাও করতে পারতেছেন না। কারণ ইভেন্টের দিন হচ্ছে আপনার লন্ডনের বাইরে থেকে 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টা রাইড করে অনেকেই আসছেন শুধুমাত্র একটা কমিউনিটির সাথে গেদার হওয়ার জন্য। এটা আমাদেরকে খুবই ইন্সপায়ার করছে। তো ওই কয়েকটা ইভেন্ট সাকসেসফুলি রান হওয়ার পরে আমাদের এই জিনিসটা একটু স্মুথ হয়ে গেছে। এখন আসি আপনার সেকেন্ড ব্যাপারটা। আম, হামজার ইনক্লুশনের পরে হচ্ছে বাংলাদেশ ফুটবল, যেটা আপনি বললেন, রিসেন্ট টাইমে আপনার ব্রাজিল এবং সেনেগালের একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে আর্সেনালের স্টেডিয়ামে। সেটা আমরা আমাদের কমিউনিটি থেকে দেখতে গেছিলাম। তো ওইখানে একজন সাংবাদিক, সে মরক্কান সাংবাদিক। তো সে জিজ্ঞেস হুম। করতেছে যে আমি কোন দেশ রিপ্রেজেন্ট করি, বা আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আসতেছি। তো সে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ সম্পর্কে জানে না। তো সে জিজ্ঞেস করতেছে এইটা কোন দেশের ফ্ল্যাগ, আমি বললাম বাংলাদেশের ফ্ল্যাগ। তো সে বলতেছে যে ও হামজা চৌধুরী। তো সে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল না, কিন্তু সে হামজা চৌধুরীকে জানে যে হামজা চৌধুরী হচ্ছে বাংলাদেশের প্লেয়ার। তো ওইখানে যখন সে জিজ্ঞেস করতেছে নামটা জানে বাংলাদেশকে কিন্তু কখন, ফ্ল্যাগটা হয়তো বা দেখেনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নতুন তো এইটা, যে আমাদের তো ফার্স্ট টাইম ফিফাতে শুধু এই হামজার ফ্ল্যাগটা আসছে, কিন্তু রিসেন্ট হ্যাঁ, এইবার আসছে, এর আগে কিন্তু ছিল না ওইটা। এ- সেটাই। তো পরে যখন আমি বললাম যে আম, হামজা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের বাংলাদেশের ফুটবলার, এবং সমিত সোম বা আরো অনেক ভালো ফুটবলার আমাদের এখন ইনক্লুশন হয়েছে, ওনারা হচ্ছে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতেছে। তো সে বলতেছে আমরা কি ওয়ার্ল্ড কাপ খেলবো কিনা। না, আমি খুবই আশাবাদী ছিলাম, যে আমি বলতেছি যে মেবি সামনের ওয়ার্ল্ড কাপ না, পরের ওয়ার্ল্ড কাপ না, কিন্তু একদিন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। তো হামজার মাধ্যমে হচ্ছে ওই যে নতুন ভাবে বাংলাদেশের ফুটবলের একটা জাগরণ যেটা তৈরি হয়েছে, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন বিভিন্ন ইভেন্ট আমরা কভার করি, তখন হচ্ছে ফ্ল্যাগটাকে ওনারা একটা মর্যাদার প্রতীক হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি, এবং ওনারা এটাকে খুবই রেসপেক্ট করে। আমরা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের রুট লেভেলের ফুটবলকে অথবা ন্যাশনাল লেভেলের ফুটবলকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি ইউকে তে বসেও। এটা কিন্তু রেসপেক্টের জায়গাটা অনেক বাড়িয়ে দেয় আমাদেরকে। না, এটার জন্য তো আপনাদেরকে আমি বললাম যে স্যালিউট, যে আসলে আপনারা এত সময় এটা অবশ্যই। আসলে কিভাবে দেন, আমরাই অবাক হয়ে যাই। খুবই ভালো লাগে যখন আমরা দেখি যে দেশের বাইরে বসেও কে ফুটবলটা নিয়ে ভাবে। এবং এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, সাকিব নামে একজন আছেন, সাকিব মাহমুদ, নিশ্চয়ই হ্যাঁ, আপনারা সাকিব তাকে মাহমুদ। চেনেন। সো না না, তিনিও সাকিব কিন্তু মাহমুদ ভাই ডেনমার্কে আমাদের সাথে বসে কিন্তু খুবই খুবই কানেক্টেড, খুবই আমাদের কানেক্টেড নিজেদের কিন্তু উনি, মানুষ। হ্যাঁ। সেটাই আসলে সাকিব আমরা ভাই যখন আমাদের পাশেই দেখছিলাম আছে। যে যে ট্রায়ালটা হয়েছিল গত বছরের জুনে, তখন কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকে নিজের পয়সা দিয়ে তারপরে বাংলাদেশে এসে ট্রায়ালটা দিয়ে গেছে। নিজেদের এই যে ভালোবাসাটা ফুটবলের প্রতি, এটা আসলে এখন কিন্তু পাওয়া যায় না, মানে ভাবাই যায় না সেখানটায় এমনটা হচ্ছে। একটু ক্লাবের ওই গল্পটাতে যেতে চাই, কিভাবে আপনাদেরকে সেখানে ইনভাইটেশনটা দেওয়া হলো, আপনারা কিভাবে গেলেন, এবং এই পেজটাকে আসলে তারা কিভাবে খুঁজে পেলো, কোন থ্রুতে? ব্যাপারটা হচ্ছে কি, সজীব ভাই, ওনারা, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে হামজা চৌধুরীকে নিয়ে ওনারা হচ্ছে একটা ডকুমেন্টারি করতেছে, লেস্টার সিটি ফুটবল ক্লাব। তো সেই জন্য হচ্ছে বাংলাদেশের ম্যাচ চলাকালীন ওনারা হচ্ছে বাংলাদেশেও গেছিল। তো বাংলাদেশে যাওয়ার পরে ওনারা হচ্ছে বাংলাদেশের কয়েকদিন থেকে ওনারা 2টা ম্যাচ সম্ভবত কভার করছিল, এবং হামজার হুম। যে জনপ্রিয়তাটা ওনারা হচ্ছে ক্যাপচারটা করছিল। তো এইটা আবার বাংলাদেশের পার্টের আগে অবশ্য ইংল্যান্ডে হচ্ছে হামজার একটা পার্ট ওনারা অলরেডি ক্রিয়েট করে ফেলছিল। মানে এইটা মোটামুটি একটা সমাপ্ত কাজ ছিল। বাট আমাদেরকে হচ্ছে হামজা চৌধুরী যখন ইনজুরিতে পড়ার কয়েকদিন আগেই ঘটনাটা হচ্ছে, আম, ইংল্যান্ডে লন্ডনে আর কি একটা ম্যাচ ছিল চার্লটনের এগেনস্টে। সো এটা হচ্ছে লন্ডনের একটা স্টেডিয়ামে একটা ক্লাবের খেলা। তো এই চার্লটনের বিপক্ষে যে ম্যাচটা ছিল, ওনারা এক্সপেক্ট করতেছিলেন যে এওয়ে ফ্যান হিসাবে হচ্ছে আমাদেরকে ইনভাইটেশন দিবে। তো এইটা সামহাও হয় নাই। আম, কিছু একটা সমস্যাটা হয়েছিল যে ওনাদের একটু লজিস্টিক কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল। তো এটা হয় নাই। বাট আমাদের ওই যে মিডিয়া ফ্যান এঙ্গেজমেন্ট টিম যেটা আছে, ওনাদের ওনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগটা হয়েছিল। তো ওনারা প্রথমে আমাদেরকে রিচ করছিলেন ইমেইলের মাধ্যমে, আমাদের কমিউনিটি ইমেইলের মাধ্যমে, যে এজ এ বাংলাদেশি ফুটবল কমিউনিটি, আলট্রাস কমিউনিটি, আমরা কি হামজাকে রিপ্রেজেন্ট করতে চাই কোনো ম্যাচের মাধ্যমে, অথবা আমরা কি উনাকে কোনোভাবে সাক্ষাৎ করতে চাই কিনা। না, আমরা ওইটা খুবই মানে সাদরে এটা অংশগ্রহণ মানে অ্যাকসেপ্ট করছিলাম। এটা তো অবশ্যই আমাদের জন্য সম্মানের ব্যাপার। প্লাস হচ্ছে ওনারা আমাদেরকে বলছিল যে হামজা চৌধুরীর যে ডকুমেন্টারিটা হচ্ছে, সেটার হচ্ছে একটা পার্ট হিসেবে আমরা হচ্ছে এখানে কয়েক মুহূর্তের জন্য আমাদেরকে একটু ইনক্লুশন করতে পারেন। আমরা অবশ্যই এটা রাজি হয়েছিলাম। তো আমাদের ম্যাচ দেখার কথা ছিল 10 তারিখে ফেব্রুয়ারিতে, আপনি জানেন, গত মাসের। তো ওই হুম। ম্যাচে আমরা এক্সপেক্ট করছিলাম যে হামজা চৌধুরী নিজেও খেলবেন, বাট উনি 31 তারিখে
আগের মাসের 31 তারিখেও ইনজুরি পড়ে গেলেন। তারপরে হচ্ছে ওনারা বারবার আমাদেরকে কমিউনিকেশন করতেছে যে আমরা কি, হামজা কিন্তু খেলবে না, এটা জেনে কি তোমরা আসতে চাও কিনা না। আমরা বললাম হামজা খেলবে কিনা না এটা আমাদের বিষয় না, আমরা হুম হুম হামজার হুম। সাথে কমিটমেন্ট যেটা ছিল এটা আমরা রাখতে চাই, আমরা আমরা জাস্ট অবশ্যই দেখা করতে চাই। তো ওনারা এটা আমাদের সাথে প্রায় 10 দিনের মতো আমাদের একটা মিউচুয়াল একটা কমিউনিকেশন হইলো, ফ্যান এঙ্গেজমেন্ট পার্ট এবং আমাদের মিডিয়া টিমের পক্ষ থেকে। তো ওনারা হচ্ছে অফিসিয়াল ইনভাইটেশনটা এইভাবে দিলেন যে আমরা হচ্ছে আম, ওনাদের মিডিয়া অ্যাক্রিডিটেশন নিয়েই হচ্ছে আমরা হচ্ছে মিডিয়া প্রেস বক্সে বা যেখানে হচ্ছে প্লেয়ারদের একদম আমরা যেটা বলি যে প্লেয়াররা যেদিকে যে টানেল দিয়ে বের হয়ে যায়, প্যানেলটা, এখানে হচ্ছে হ্যাঁ। ওনাদের, হ্যাঁ টানেলটা, তো ওই টানেল নিয়েই হচ্ছে ওনাদের মিডিয়ার একটা বক্স আছে, ওইখানে হচ্ছে ওনারা মাঝে মাঝে প্রেস কনফারেন্স সাংবাদিকদের মুখোমুখি হন। তো এইখানে হচ্ছে আমাদের একটা অ্যাক্রিডিটেশন পাস দিলেন, আমাদের সবার জন্য আলাদা করে পাস ছিল, প্লাস হচ্ছে আম, হামজা ভাই একটু লেট করে আসছিলেন, আমাদের 45 মিনিট উনি সময় দিয়েছিলেন, বাট আমরা আমরা ধারণা করছিলাম হয়তো উনি অনেক বেশি সময় দিতে পারবেন, কারণ ওই দিন খুব বেশি হয়তো ট্রাফিক ছিল। এটার জন্য ওনারা বারবার মানে অ্যাপোলজি করতেছিলেন যে হামজা আসতে একটু একটু লেট হচ্ছে। তারপরে হচ্ছে হামজা ভাই আমাদেরকে 45 মিনিটের মতো সময় দিয়েছিলেন। ক্লাবের কর্মকর্তারা ওনারা যারা আছেন আমাদেরকে, আমরা 3টা সাড়ে 3টার দিকে আমরা স্টেডিয়ামে ছিলাম। তো এইখানে আরেকটা ব্যাপার আপনাকে একটা জিনিস মজার ব্যাপারটা বলি, সেটা হচ্ছে হুম হুম। স্টেডিয়ামের বাইরে হচ্ছে ওনাদের অফিসিয়াল স্টোর যেটা লেস্টারের, এটা খুবই মানে খুবই প্রসিদ্ধ একটা স্টোর। ওই স্টোরের বাইরে যখন ওনারা দেখছে যে বাংলাদেশের জার্সি পরে ওনারা লেস্টার স্টেডিয়ামের বাইরে এই ছেলেগুলা কি করতেছে, তো দুজন বের হয়ে আসছেন স্টেডিয়ামের ওই যে অফিসিয়াল স্টোর থেকে। ওনারা হুম এসে জিজ্ঞেস করতেছেন আমাদেরকে তোমরা কি কি জন্য আসতেছো। আমরা বললাম যে আমরা তো হামজার ম্যাচ দেখতে আসছি, লেস্টারের আজকে ম্যাচ দেখতে। ওনারা সাথে সাথে বলে ফেললো, ও তোমরা তো আজকের গেস্ট। দ্যাট মিন ওই যে মিডিয়া মিডিয়া এঙ্গেজমেন্ট পার্ট থেকে মানে ফ্যান হুম এঙ্গেজমেন্ট হুম পার্ট হুম থেকে হুম। ওনাদেরকেও বলা হয়েছিল যে আমরা একটা দল হিসেবে আসবো 10 জনের। ওনারা সাথে সাথে রিকগনাইজ করে ফেলতেছে। তারপরে হচ্ছে আমাদেরকে ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমরা ওখানে ছবি টবি তুললাম, তো ওনারাও হচ্ছে আমাদেরকে কিছু সুবেনিয়ার হিসেবে আমাদেরকে ক্লাবের অফিসিয়াল শপ থেকে আমাদের কিছু গিফটও দিলেন। এটা হুম হুম খুবই হুম। ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য। এবং পুরোটা স্টেডিয়ামে আমরা যখন মানে হামজা হামজা বলে আমরা মানে একটা কাইন্ড অফ চ্যান্ট দিলাম, এবং বাংলাদেশের যারাই আমাদের বাংলাদেশের পতাকাটা দেখতেছে তারাই মানে এটা খুবই প্রাউডলি বলতেছে তোমরা কি হামজার জন্য আসছো কিনা। লেস্টারে কিন্তু অনেক বাংলাদেশি আছেন, প্রচুর বাংলাদেশি প্রবাসী আছেন, তো ওনারাও অনেকের সাথে দেখা হইলো, কথা হইলো, ওনারাও বলতেছে তোমরা কি হামজার জন্য আসছো, হামজা তো আজকে খেলবে না। আমরা বললাম হামজা না খেললে হামজা আমাদের সাথে আজকে দেখা করবে। ওনারা বলতেছে ও দ্যাটস সো প্রাউড অফ ইউ গাইস, মানে এটা খুবই ইন্সপায়ারিং ছিল। তো যাই হোক, ওই দিন আমাদের তো একটা ফিক্সড টাইম দেওয়া ছিল, ওই টাইমে হচ্ছে আমাদের হামজা ভাইয়ের সাথে আলাপ হইলো, দেখা হইলো। উনি আমাদের সাথে সিলেটি ভাষায় কথা বললেন, ছবি তুললেন, ফটোগ্রাফ দিলেন, একদম মানে ডাউন টু আর্থ বলতে আমরা যে শব্দটা বুঝি আর কি। মানে হামজা ভাইকে আপনারা তো হয়তো আরো বেশি অ্যাক্সেস আপনাদের আছে, আপনারা হয়তো আরো বেশি সুযোগ হয়েছে দেখার। আমাদের যাদের হচ্ছে খুব ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স ছিল সেটা মানে আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। আমরা হয়তো এটাও চিন্তা করবো না যে একজন ন্যাশনাল লেভেলের প্লেয়ার থেকে চিন্তা করে আমরা ইংল্যান্ডের একজন ফার্স্ট লিগের একজন প্লেয়ার, উনি হচ্ছে আমাদেরকে কতটুকু মানে আম, আমাদেরকে ওয়েলকাম করবেন, সেটা একটা কনসার্নিং ব্যাপার ছিল। বাট যখনই উনি বাংলাতে কথা বলা শুরু করলেন, মানে স্পেশালি সিলেটে ভাষায় কথা বলা শুরু করলেন, উনি বললেন তোমরা ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারো, অটোগ্রাফ দিলেন, নিজে থেকেই অটোগ্রাফ দিলেন। ওনাকে আমরা হচ্ছে আমাদের একটা ক্রেস্ট দিলাম, এবং আমাদের একটা ফ্ল্যাগ ওনাকে উপহার দিচ্ছিলাম। আপনি যেটা বললেন, আমরা লেস্টার ক্লাব থেকে একটা পোস্ট করছি, আসলে পোস্ট করছে দুইটা। তো একটা হচ্ছে আমাদের ওই পিকচার দিয়ে ক্রেস্টের সুবিনিয়ার যেটা, ওইটা পোস্ট করছে, এবং পাশাপাশি একটা ভিডিও পোস্ট করছে, ওই যে হুম ডকুমেন্টারির একটা হুম পার্টের যে ভিডিওটা, ওইটাও কিন্তু ওরা ক্লাবের হুম হুম মানে পেজ থেকে, অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছে। এটা খুবই ইন্সপায়ারিং ছিল। এবং এটা শুধুমাত্র একটা জার্নির স্টার্টিং, আমি যেটা বলবো যে হামজার সাথে আমাদের রেগুলার কমিউনিকেশন হবে, ক্লাবের সাথে আমাদের ফ্যান এঙ্গেজমেন্ট পার্টির সাথে আমাদের রেগুলার যোগাযোগ হবে, এটা আরো হবে ইনশাল্লাহ। মিজানুর আর রহমান ইভেন আপনার ওই থেকে একটু জায়গায় শুনতে চাই। বুঝছেন, আমি হুম। একটু বলি যে হামজা ভাইয়ের কিন্তু পায়ে কিন্তু স্ট্র্যাপ লাগানো ছিল, তাও রাইট, উনি ওই সময় আমাদের ওনার ইনজুরি ছিল। ইনজুরি হ্যাঁ ছিল, হ্যাঁ তাও কিন্তু উনি আমাদের একবারও বলে নাই যে আমি চলে যাই ভাই, এটা উনি নিজ থেকেই কথা বলতে চাইতেছে। ইভেন ওইখানে যে অফিসিয়াল যে ফটোগ্রাফার ছিল ও এনজয় করতে, হুম মানে সবাই শোকড আর কি, যে একটা ইনজিউর্ড প্লেয়ারের সাথে দেখা করতে আসছে। তা ওরা ম্যাচ, আবার আমরা কিন্তু ম্যাচ, আমরা কিন্তু ম্যাচ টিকেটও নিয়েছি, আমরা খেলাও দেখবো। তো ওরা সব দিক দিয়ে আর কি মানে অনেক আর কি শখ হয়ে গেছে, কারণ এই কালচারটা খুবই নিউ ওদের জন্য। কারণ প্লেয়ার খেললে খেলতে আসে, ওদের ক্লাবেও কিছু ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু ওই যে হামজা ভাইয়ের যে ক্রেজটা না অন্য লেভেল। ইভেন স্টেডিয়ামে মানুষ ভাই
মানে আপনারে কি বলবো যে হোয়াইট জার্সি দেখলেই মানুষ চিনে। আচ্ছা। ইভেন এটা কিছু কিছু বাংলাদেশের ওই যে, জার্সি। হ্যাঁ, কিছু কিছু ওই যে ইংলিশ কিছু কিছু লোকের সাথে কথা হয়েছে, মানে ওরা কিন্তু প্রপার ইংলিশ, বাট দে নো দ্য জার্সি কালার, দে আর লাইক ইউ কেম ফর হামজা। সো ওই জিনিসটা হলো গিয়ে টু বি অনেস্ট ভাই, ইভেন ওই আতিক ভাই ওই জিনিসটা কিন্তু আমাদের বাসেও হয়েছিল, যে বাসের ড্রাইভারও বলতেছিল হ্যাঁ, যে উনি ফুটবল বলতেছে নিয়ে কথা ইংলিশ, তোমরা বলতেছিল। লেস্টারে কি জন্য যাচ্ছ, তোমরা কি ম্যাচ দেখতে যাচ্ছ? এবং সবার বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, জার্সি ছিল, ওনারা বলতেছে যে এটা খুবই প্রাউড একটা মোমেন্ট তোমাদের জন্য নিশ্চয়ই। যখন লেস্টারের কোন একটা পোস্টে হামজার ছবি কিংবা হামজাকে নিয়ে একটা লেখা একটা স্টোরি দেওয়া হয়, সেখানে লাখ লাখ রিয়েক্ট পড়ে এবং অন্য পোস্টগুলোর তুলনায় সেটা অনেক অনেক বেশি। তো এই নিশ্চয়ই ব্যাপারটা তো এবং এটা এখন ওনারা ব্যাপার জানে এটা তারা। মেনশনও করছে। হ্যাঁ, এটা ওনারা ব্যাপার এটা মেনশন কিন্তু করেও এটা বলছে। ওদের ফ্র্যাঙ্ক এঙ্গেজমেন্ট টিমের যে ওই যে মহিলাটা ছিল, উনি বলতেছে লুইস, যে হ্যাঁ। পিপল আর ক্রেজি ইন ফেসবুক, বাংলাদেশি পিপল আর ক্রেজি ইন ফেসবুক, লাইক ইয়া পিপল লাইক টু ইউজ ফেসবুক, দেন শি সে লাইক ও মেবি উইল পোস্ট এভরিথিং অন ফেসবুক। এক্স্যাক্টলি। এর জন্য ওরা দুইটাই কিন্তু ফেসবুকে পোস্ট দিছে। আচ্ছা, হামজা যখন ইনজুরিতে ছিলেন, মানে উনি তো ওই ম্যাচটা খেলতে পারেননি, তখন আমরা আসলে সবাই বেশ শঙ্কার মধ্যে ছিলাম যে সামনে যে বাংলাদেশের দুটো ম্যাচ রয়েছে, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর, সেখানে মনে হচ্ছে হামজাকে পাওয়া যাবে না। তখন সবার একটাই প্রশ্ন ছিল, হামজা এই ইনজুরিটা থেকে কবে কাটিয়ে উঠতে পারবেন, এবং সেই মুহূর্তটাতে আপনারা আসলে দেখা করতে গেলেন। তখন কি এই জিনিসটা বেশি খারাপ লাগছিল যে হামজার ওই ইনজুরিটা দেখে, নাকি ওই সময়টা বেশি উপভোগ করছিলেন? মানে একটা যদি বলি যে মিক্স একটা অনুভূতি ছিল কিনা। এক্স্যাক্টলি, এটা মিক্স একটা এক্স্যাক্টলি। রিয়াকশনই। বাট আমি আর একটা জিনিস আপনাকে মানে এখানে অ্যাড করি, সেটা হচ্ছে আমরা মোটামুটি 10 দিন আগে থেকে জানতাম যে হামজা ভাই ইনজুরি হয়ে গেছেন অলরেডি। যে যে হুম ম্যাচে হুম উনি হুম। ইনজুর্ড হয়েছেন, ওই ম্যাচটা আমরা দেখতেছি, তিনজন মিলে দেখতেছি। এবং যখন ইনজুরি হয়ে মাঠ থেকে নামলেন, ওই 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের পেজে কিন্তু পোস্ট করা হয়েছে যে ইনজুরি হয়ে হামজা ভাই মাঠ থেকে বের হয়ে গেছেন। আমি 10-20 সেকেন্ড বা হাফ 1 মিনিটের ভিতরে আমাদের পেজ থেকে পোস্ট করা হয়েছে। তখন আমাদের মধ্যে থেকে একটা মানে কাজ করতেছে যে আসলে হামজা ভাই যদি হুম। নাই খেলে আমরা আসলে, এটা তো একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা এর থেকে বেশি কনসার্নিং ব্যাপার হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ আছে মার্চের 31 তারিখে। আমরা যদি হামজা ভাইকে না পাই তাহলে তো আমাদের জন্য ডিজাস্টার হবে। তো এটা একটা মিক্স রিয়েকশন কাজ করতেছিল। বাট যখনই নেক্সট ডে উনি ইনজুর্ড হওয়ার নেক্সট ডে ওনারা উনি ওনাদের ট্রিটমেন্ট পার্ট থেকে বললেন যে মেডিকেল পার্টের 6 সপ্তাহের মতো কাজে লাগবে, ওনাকে সম্ভবত মাঠের বাইরে থাকতে হবে। এটা নিয়ে আমরাও বেশ শঙ্কিত ছিলাম। তখন আমরা হামজা ভাইকে ডিরেক্টলি এই কোয়েশ্চেনটাই করলাম। আপনি হয়তো ভিডিওতে একটু অংশটুকুতে এই জায়গায় একটা জায়গায় জিজ্ঞেস করা হয়েছে যে হামজা ভাই আপনি কখন রিটার্ন করবেন, অথবা বাংলাদেশের যে নেক্সট ম্যাচটা খেলতে পারবেন কিনা। না, উনি সাথে সাথে বলেছে ইনশাল্লাহ খেলতে পারবো, আমি এর ভিতরেই রিকভার করে ফেলবো। বাট এইটা ফুললি জিনিসটা ভিডিওতে আসে নাই। আমরা ওনাকে আরো দুই একবার আর কি পার্সোনালি এই জিনিসটাই জিজ্ঞেস করছিলাম যে এখন কি অবস্থা, আপনার কি মনে হচ্ছে, আপনি রিটার্ন কবে করতে পারবেন। উনি বলতেছে টিম থেকে বলা হয়েছে 6 সপ্তাহ, বাট আমার ধারণা আমি 3 থেকে 4 সপ্তাহের ভিতরে রিকভার করে ফেলবো। তো হুইচ ইজ ট্রু, উনি হচ্ছে 4 সপ্তাহের ভিতরে কিন্তু রিকভার করে ফেলছে, একটু সময় বেশি লাগছে। বাট ওই যে বাংলাদেশের মানে নেক্সট ম্যাচে খেলার আগেই উনি ফুললি ফিট হয়ে নামতেছেন, এর একটা প্রমাণ হচ্ছে গতকালকের ম্যাচটাই উনি রাইট। সাব হয়ে কিন্তু নামলেন এবং 82 মিনিটের মতো, মানে 82 মিনিটে নামলেন। এবং এটা মোটামুটি একটা সাইন আমাদের জন্য যে হুম। হামজা ভাই এখন নিশ্চিতভাবেই ব্যাক করলেন এবং নেক্সট ম্যাচে আমরা হামজা ভাইকে একদম নিঃসন্দেহে পাচ্ছি। নিঃসন্দেহে আপনারা যখন ওই জায়গাটা গেলেন, হামজা বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চেয়েছিল কিনা, বা আপনাদের পরিচয় তো নিশ্চয়ই জানতে চেয়েছে, বা এই যে আপনাদের যে গ্রুপটা বা আপনাদের যে ফেসবুক পেজটা, সেটা সম্পর্কে কি তিনি জানতেন যে আসলে কারা আসছে? ওইটা এটা উনি দেখছে, কিন্তু উনি নিজ থেকে বলতেছে যে ক্যান আই সি ইউর ইউকে বাংলাদেশ পেজ। আলট্রাস। সো উনি ওইটা দেখার পর উনি যখন আমাদের এই যে স্ক্রিনিং এর ভিডিও গুলা দেখলো না, উনি বলে আরে সিলেটি ভাষায় উনি বলতেছে যে তোমরা এতগুলা লোক কই থেকে মিলাও। আমি বলি ভাই আমরা তো উল্টা মানুষের না করা লাগে, কারণ হোয়াইট চ্যাপেল উনি চিনে, হোয়াইট চ্যাপেল খুবই প্রসিদ্ধ জায়গা, বাঙালিদের বলতে পারেন আতুর করি। ওইখানে আপনি যদি ওই যে ওইটা যদি পাবলিক করেন যে এখানে ম্যাচ স্ক্রিনিং হইতেছে, আপনি মানুষ হুম হুম জায়গা দিতে পারবেন না। ইভেন ওই যে যে রেস্টুরেন্টটাতে আমরা রেগুলার করি, যে পার্টি হলটাতে, তো হুম হুম। মানে এমনও হয়েছে ওদের জাস্ট শুধু ওরা নিজ থেকেই বলে, ওই দিন আমি গেছি ওরা বলতেছে যে ভাই 31 তারিখ তো ম্যাচ, এবার কতজনের বুকিং। সো মানে সবাই মোটামুটি এই পাড়ায় জানে। তো হামজা ভাই বলতেছে 100% এখানে তো মানুষ হবে। মানে একটু ক্রেজ কাজ করে না, কারণ ইউকে তে তো সবাই অন দা গো, সবারই একটু ক্যালকুলেটেড লাইফ। তো এখানে হামজা ভাই জিনিসটা একটু আর কি নিজ থেকেই বলতেছে যে ক্যান আই সি ইউর পেজ। তারপর উনি বললো যে উনি উনি এখান থেকে ফলো করবে, তাই আমাদের পোস্ট গুলা দেখেন এখন আরো বেশি কিন্তু শার্প হইতেছে, আরো বেশি ইনফরমেটিভ হইতেছে। পাশাপাশি আমি আর একটা জিনিস এড করি, সেটা হচ্ছে যখন
মিডিয়া ফ্যান এঙ্গেজমেন্ট পার্টের যে ম্যানেজার ছিলেন লুইস হেলিংটন, উনি যখন হামজার সাথে ফার্স্ট ইন্টারাকশন করছিলেন ওইটাও তো বললেন যে হামজা ভাইকে কিভাবে আমাদের মেসেজটা পৌঁছানো হইলো। So, আমরা হুম কিন্তু হুম হুম। ডিরেক্টলি হামজা ভাইয়ের থ্রুতে যাওয়া মানে আমাদের জন্য মোটামুটি কঠিন ব্যাপার। তো এইটার আগে হচ্ছে আমাদের ফ্যান এঙ্গেজমেন্ট পার্টের যাওয়া লাগছিল, মানে এটা অফিসিয়ালি যেটা উনারা হচ্ছে হামজা ভাইকে কিভাবে কনভিন্স করলেন, এটা একটা মজার ব্যাপার। তো উনারা যখন বলছে হামজা ভাইকে যে আম, একটা বাংলাদেশি সমর্থক গোষ্ঠী তোমার সাথে দেখা করতে চায়, এটা যদি আমরা অ্যারেঞ্জ করে দিই তাহলে ওনারা আসবে, এরকম একটা ব্যাপার। তো হামজা ভাই যখন জিজ্ঞেস করছে ওনার নাম কি, তো উনি অবশ্যই বলছে যে ইউকে বাংলাদেশ আলট্রাস। তো সেই হিসাবে ওই আমাদের সাথে যখন ইন্টারাকশন হচ্ছিল তখন উনি বলতেছে যে ইউকে বাংলাদেশ আলট্রাস, হ্যাঁ আমি তোমাদের পেজ তো ওইটা দেখবো, মানে ভিডিও গুলা দেখছিলাম। সম্ভবত ওনার মানে ফ্যান এঙ্গেজমেন্ট টিমের কাছ থেকে সম্ভবত কোনো একটা ইনফরমেশন পাইছে বা দেখছে, এটা একটা ব্যাপার। প্লাস হচ্ছে আমাদের পেজে ওই যে স্ক্রিনিং এর ভিডিও গুলো উনি দেখতে চাইছিল যে আমরা কতজন মানুষ অ্যারেঞ্জ হয়েছিলাম। এটা খুব সুন্দর একটা মুভমেন্ট ছিল আমাদের জন্য। আমরা একটু এই আলোচনায় ফিরতে চাই, সেটা হচ্ছে আপনারা তো এখন ইংল্যান্ডে আছেন, আপনারা ফুটবলারও খুঁজছেন। সেটা আমাদের জন্য যেমন ভালো, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ড এবং যদি বলি আমেরিকা বা কয়েকটা অঞ্চল থেকে সবচেয়ে বেশি অরিজিন ফুটবলার আসছে। বিশেষ করে হান্ড্রেড অনেক পার্সেন্ট আগেই যারা হয়তোবা সেখানে পাড়ি জমিয়েছেন তাদের সন্তানদেরকে এখন ফুটবলে নিয়ে আসছেন, এবং যখন তারা জানতে পারলেন যে বাংলাদেশের ফুটবলটা এখন ভালো করছে, তখন কিন্তু সেই বাংলাদেশের খেলানোর জন্য তারা কিন্তু অনেকে প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের প্রজেক্টে এমন কোনো ফুটবলার আছে কি না যেটা আমাদের দেশের জন্য ভালো হতে পারে এবং আমাদের জন্য একটা যদি বলি উপহার হিসেবে হতে পারে, যাদেরকে নিয়ে আপনারা কাজ করছেন এখনো রিভিল করেন নাই? আমার মনে হয় একজন ফুটবলারের নাম বলার প্রয়োজন নাই, বাট উনি আজকে হোক কালকে হোক পরশু হোক বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে, 100% গ্যারান্টি আপনাকে আজকে লাইভের মাধ্যমে খুব দিলাম। তাড়াতাড়ি, খুব এবং তাড়াতাড়ি ওইটা এইটাকে রিভিলও নিয়ে হবে। আমরা পার্সোনালি কাজ করতেছি, আমরা আমাদের কমিউনিটি কাজ করতেছে। আমি ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ আছি, বাট উনি বাংলাদেশের হয়ে 100% খেলবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি, যাকে নিয়ে আমরা পার্সোনালি কাজ করতেছি। এটা হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম না যে আমরা হচ্ছে অরিজিনাল ফুটবলারকে খুঁজে বের করে ন্যাশনাল টিম পর্যন্ত আমরা হচ্ছে হুম এজ হুম এ হুম। এজেন্ট হিসেবে কাজ করব, এখানে কোনো বেনিফিশিয়ারি কোনো ব্যাপার থাকবে এরকম কিছু না। বাট আমি আরেকটা জিনিস বলি, আপনি ইউসুফের কথা নিশ্চয়ই জানেন। তো বার্মিংহামে সে থাকে। তো ইউসুফের কাছে আমাদের একজন মেম্বার রিচ করছিল যে ইউসুফ বাংলাদেশের হয়ে খেলতে চায় কিনা না। এইরকম যেমন ইউসুফের ব্যাপারটা, সে বার্মিংহাম সিটি এফসির নিয়মিত একাদশেই চলে আসছে, হয় কিন্তু নিয়মিত প্রিমিয়ার লিগ 2 তে স্টার্টিং প্রিমিয়ার করে লিগে হুম তো হুম হুম। চলে আসতেছে। সে যদি প্রমোশন পায় নেক্সট 1-2 ইয়ার্স, তারা হয়তো প্রিমিয়ার লিগেও আসতে পারে, এটা বলা যায় না। তো এইরকম যেমন ইউসুফের কথা বললাম, যেমন ফারহানের ব্যাপারটাই বলি, যেমন ফারহানেরটা এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। তো এইরকম অনেক ফুটবলার আছে যারা হচ্ছে ন্যাশনাল টিমের লাইমলাইটে বর্তমানে আছেন, অথবা যারা নাই, তাদের নিয়েও আমাদের অফলাইনে কাজ চলতেছে, যারা হচ্ছে ইন ফিউচারে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে বিভিন্ন এইজ লেভেলে। যেমন আম, যেমন হচ্ছে আপনার এইজ ভিত্তিক দলগুলাতে আমাদের হচ্ছে 16 এবং 17 এইজের যারা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারে ইন ফিউচারে, তাদের নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি একটা রুট লেভেলের একটা পরিকল্পনা বর্তমানে আমাদের আছে। এবং এগুলো হচ্ছে রিভিল করার মতো কোনো ব্যাপার না, বাট যদি সাকসেস হয় ইনশাল্লাহ, এখানে তো ক্রেডিট নিতে আমরা আসি নাই, বাট আমরা হচ্ছে নিশ্চয়ই এটা একটা সুফল হিসেবে বাংলাদেশ ফুটবলকে দিতে পারবো, এটা আমরা মনে করি। গাইডেন্স, কারণ একদম ওরা একদম। অলরেডি এখানে পোলা পায়নি যে স্কুল থেকে, স্কুলের রুট লেভেল থেকেই ওরা কিন্তু শুরু করে ফেলে প্র্যাকটিস। ও অনেকে আমাদের কাছে রিচ করে যে কেমনে কি ওইটাকে আমরা বলি যে আপনি আপনি পরিশ্রম করে যান, আপনার যদি কোলাপের জন্য কোনো হেল্প লাগে বা কোথায় যাওয়া লাগে ওইটা আমরা বলে দিতে পারবো। তো আমরা কিন্তু সবসময় যদি কাজই করি অবভিয়াসলি প্রুভেন প্লেয়ার নিয়ে কাজ করবো, এখানে কিন্তু কোনো আত্মীয় স্বজন বা এইটা ওইটা না। এই যে আপনি একটু আগে বললেন পোকিং এর কথা, এই কথাটা অনেক সময় আমাদের শোনা লাগে যে নিজের এইটা ওইটা, বা এখানে নিজের প্লেয়ার পুশ করার কোনো কথা না, দেশ রিপ্রেজেন্ট যারা করবে তাদেরই আমরা হেল্প করব যতটুকু পসিবল আমাদের থেকে। নিঃসন্দেহে, যেহেতু আপনারা আসলে ইংল্যান্ডে রয়েছেন এবং সেখানে আসলে ফুটবলের একটা ভান্ডার আমরা বলতে পারি, বাংলাদেশি অনেক প্রবাসী রয়েছেন বা বাংলাদেশি অনেক সিটিজেন তারা সেখানে রয়েছেন। সো সেখান থেকে আপনারা ভালো ভালো ফুটবলার খুঁজে বের করুন। আমরা আমরা আমাদের দেশের ফুটবলটাকে আরো বেশি সমৃদ্ধির জায়গায় দেখতে চাই। একটু ছোট্ট করে আলোচনা করতে চাই, বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাচ্ছে, কিন্তু এইটা তো আরো দ্রুত এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গাটায় যাচ্ছে না। যদি ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, সিনিয়র টিম, সেক্ষেত্রে কোচ নিয়ে অনেক অনেক অভিযোগ রয়েছে, আপনারাও প্রচুর লেখালেখি করছেন। এখন যে জিনিসটা শোনা যাচ্ছে, খুব ছোট্ট করে জানতে চাই, যে সিঙ্গাপুর ম্যাচটা আসলে দেখা হবে,
তারপর যদি কোনো একটা রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো বা বিবেচনায় আনা যেতে পারে হাভিয়ার কাবরেরাকে। এবং সেই সঙ্গে কাবরেরাও একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে বসবেন। এটা কি আসলে কোনো মানদণ্ড হতে পারে যে সিঙ্গাপুর ম্যাচ কিংবা ভিয়েতনাম ম্যাচে যেই রেজাল্ট হোক না কেন তাকে আবার রেখে দেয়া? এখানে আমি আহ, একটু বলি আপনাকে। আম, আপনি নিশ্চয়ই জানেন, হুসে মরিনহোর একটা কথা আছে, একদম বিশ্ববিখ্যাত একটা উক্তি আছে, ইফ আই স্পিক আই উইল বি ইন ট্রাবল। এইরকম একটা জিনিস বলি আমি। আপনার হাবিয়ার ক্যাব্রেরো বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হিসেবে আছেন গত 4 বছর, এবং ওনার কিন্তু এপ্রিলেই হচ্ছে ওনার চুক্তিটা শেষ হওয়ার কথা। ওনার একদম চুক্তি থেকে আজকে পর্যন্ত উনি যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে আছেন, পুরো জিনিসটাই অবৈধভাবে হয়েছে, এটা আমি একদম গ্যারান্টেড হিসাবে আপনাকে বলে দিই। সেটা হচ্ছে ওনার একদম চাকরির একদম নিয়োগ থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন এখানে কার্যকলাপ যেগুলো হয়েছে, উনি এই জায়গা পর্যন্ত আসতে পারেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, ন্যাশনাল টিমের কোচের সাথে একজন বোর্ড প্রেসিডেন্টের আলোচনা সমালোচনা, মানে একটা আলোচনা হইতেই পারে, ক্যাজুয়াল আলোচনা হইতেই পারে, বিভিন্ন জিনিস হইতেই পারে, বাট আমার মনে হয় না বোর্ড প্রেসিডেন্টও এটা উনাকে এইভাবে কোনোভাবে মানে গ্যারান্টি দিবেন যে আমি আমার পছন্দের একজন কোচকে আমি রেখে দিতে চাচ্ছি, ডিসপাইট অল দা ওডস, যে উনি হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না। আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের ফুটবল যারা ফ্যানরা আছে তারা কিন্তু প্রচন্ড সচেতন। তারা ইউরোপিয়ান ফুটবল খেলা দেখে, সারা রাত্রে খেলা দেখে, এবং বাংলাদেশের সবগুলা মানে ওয়ার্ল্ডের সবগুলা বেস্ট ক্লাবের ফ্যান বেস বাংলাদেশে আছে। ওনারা জানে কোন কোচ ভালো করবে, কোন প্লেয়ারটা ভালো করবে ন্যাশনাল টিমের জন্য। মানে এটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই এই জেনারেশনকে অন্তত। তো এই জায়গা থেকে যদি বলি, একদম হাবিয়ার ক্যাব্রেরাকে যখন ইনক্লুশন করা হয়েছে, বা ওনার মানে আমরা রেজাল্ট দেখতেছি তো কয়েক বছর দেখি, ওনার যে বারবার চুক্তিগুলো নবায়ন করা হইতেছে, এটা আসলে টোটালি বেনিফিটেড বাংলাদেশ হচ্ছে না, এক নম্বর জিনিস। সেকেন্ড ব্যাপার হচ্ছে, ওনার যে পরিমাণ পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে, এই পরিমাণ পারিশ্রমিক কিন্তু দিয়ে ইউরোপিয়ান কোচ আনা যায়। মানে এটা এর থেকে বেটার অপশন গুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিভিন্ন আমাদের কাছে শর্ট লিস্টেড কোচেস আছে যাদের সাথে বিএফএফ রিচ করতে পারে এরকম, এবং বিএফএফ এর সদিচ্ছা থাকলে ওনারা নিজেরাও হান্ট করতে পারে, এরকম একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, হাবিয়ার কাবরেরাকে আসলে আম, এতদিন সময় দেয়াটা আসলে এত পরিমাণ বোকামি, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না, যে হামজা চৌধুরী, সমিত সোমের মতো প্লেয়ারদেরকে যিনি কোচিং করাইতেছে, উনার আসলে ব্যাকগ্রাউন্ড খুবই নিম্ন লেভেলের। এবং উনাকে আসলে বিলো এভারেজ থেকেও যদি আপনি আরো নিচে কিছু বলেন, এটা আসলে আপনার বাদবে না, কারণ হচ্ছে উনার প্রবেন কোনো ধরনের ন্যাশনাল লেভেলের কোনো সাকসেস নাই। তো সেই হিসাবে ওনার ওনার হামজার তো সাথে, লাইসেন্সই নাই, টপ লাইসেন্সই তো নাই। উনার উনার থেকে বেটার লাইসেন্স আমাদের আমাদের জামাল ভাইয়ের আছে। সো এটা হচ্ছে ইয়ে, একটা ব্যাপার। আম, এইটা হচ্ছে একটা ব্যাপার। প্লাস হচ্ছে, আপনি দেখেন যে যখন নেক্সট যদি কোচের কোনো কনসালটেশন করা হয়, আমরা বারবার বলে আসছি যেটা হামজা ভাইয়ের সাথে এটার জন্য ডিসকাস করা হয়। উনি হচ্ছে বেটার একটা মানে আপনাকে রিকমেন্ডেশন দিতে পারেন, একটা রেফারেন্স দিতে পারেন যাকে রিচ করা হইতে পারে। আম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলে আহামরি টাকা পয়সা নাই, এটা আমি বিশ্বাস করি না। ওনারা আমি যে বিশ্বাস পরিমাণ করি না। স্যালারি ওনারা যে পরিমাণ স্যালারি হচ্ছে রাবিয়া কেবরাকে দেয়, এই পরিমাণ স্যালারি দিয়েই হচ্ছে বেটার কোচ নিয়ে আসা পসিবল। কিন্তু উনি এখন পর্যন্ত কি জন্য টিকে আছেন, কিভাবে টিকে আছেন, এটা আসলে আমরা সবাই জানি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এরপরে হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টের সাথে উনি যদি সমঝোতা করে যদি আবার দায়িত্বটা বৃদ্ধি করে নেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার হবে। কারণ আমাদের সামনে বিগ কয়েকটা টুর্নামেন্ট আছে, বিগ কয়েকটা ম্যাচ আছে, সাফ আছে এই বছরেই। তো এটা আমাদেরকে ভুগাবে নিশ্চয়ই। আমি একটা সিম্পল জিনিস অ্যাড করি যে বর্তমানে যে আন্ডার 20 যে কোচ নেওয়া হলো, কক্স, উনি কিন্তু ক্যারিংটনে আগে কোচ ছিলেন ম্যান ইউনাইটেডে। সো উনি কিন্তু উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। ওনার সাথে যে 1 মাসের যে চুক্তিটা করা হলো, এর চেয়ে আর কি ফানিয়েস্ট যুগ ফুটবলে আমি কোনোদিন দেখি নাই। নিক কোক্সের মতো একজন লোক যে অলরেডি ক্যারিংটনে কোচিং করাইছে, অনেক অনেক প্লেয়ার তুলছে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাথেও কিন্তু কাজ করছে। তো ওই কোচের সাথে আমরা কি করলাম, 1 মাসের চুক্তি করলাম। ওইটা কি আমাদের দেখানো যে লুক, উই ক্যান রিচ এনিওয়ার উই ক্যান, বাট আমরা করব না? জিনিসটা এমন হলো না যে আমরা কিন্তু যেই যেই জায়গায় ওই জায়গারই কোচ আনতে পারবো, কিন্তু আমরা আনবো না। ওইটাই তো করলো আমাদের সাথে বাফুফে। তো আমাদের ওই জায়গা থেকে শুধু আমরা না, ইউকে বাংলাদেশ আল্ট্রাস না, বাকি সবাই মিলে ওইটা কাজ করা উচিত। ইভেন আমি আপনাদের মতো জার্নালিস্টদের কাছেও আমি ওইটার দাবি জানাবো যে আপনারাও এই জিনিসটা নিয়ে কথা বলেন, যে কেন আমরা আন্ডার 20-তে কেন পাবো না ভাই? আমাদের কাছে 17-18টা পোলাপাইন আছে যেগুলা হলো গিয়ে ভালো ভালো লিগের সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ারে খেলতেছে। এদের কোচিং করানোর জন্য ছোট সাপ কি এনাফ? উনি তো অনেক সময় আছে যে উনি তো বর্তমানে ফুটবলে কোন প্র্যাকটিস চলতেছে ওইটাই তো বলতে পারবেন না।
কিন্তু ওনার ওনার উপর আমরা ভরসা রাখতেছি। আমাদের হলো গিয়ে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সাহেব, উনি লাস্ট কোন দিন কোন বড় বড় টুর্নামেন্টে আমাদের কোন বড় একটা টেকনিক্যাল ডিসিশন দেখাইছেন? আমির খান সাহেবকে রাখা হয় আমাদের ম্যানেজার। আপনি তো ফুটবল অনেক দেখেন, আপনি জীবনে কোনো ফুটবল ক্লাবের একটা টিম ম্যানেজারকে দেখছেন যে কোন প্লেয়ারের সাব করা হয় ওইটা ন্যাশনাল টিমের কোচরে বলে? ওইখানেই তো ওই দিনই তো কাবরেরাকে, আমি যদি কাবরেরার পজিশনে ওই দিন থাকতাম ভাই, আমি নিজে রিজাইন করতাম ভাই। তাহলে তো আমার কোচ হওয়া লাগবে না। আমার 2-3টা ফ্রেন্ড আছে যারা বর্তমানে হলো গিয়ে এফ এর সাথে কাজ করতেছে, এফএসসি লাইসেন্স নিয়ে কাজ করতেছে। ওদের ওনার থেকে বেশি মানে পার্সোনালিটি আছে, আমার ওইটা মনে হয়েছে। ওরা ওরা এখানে স্কুল কেন্দ্রিক টিম গুলারে কোচিং করায়। ওদের সাথে যদি ধরেন ওই যে আছে না, টিচাররা বলে যে এরে তুলো এরে নামাও, ওইখানে ওরা বলে যে ইউ আর হু ইজ দ্য কোচ, ইউ আর মি। কিন্তু আমাদের ওই জায়গায় ন্যাশনাল টিমের একজন কোচের কোনো রিয়েকশনই ছিল না। আমি আর একটু এড করি এখানে একটু মিজান, সেটা হচ্ছে আন্ডার 20-র কথা যেটা তুমি এখানে মেনশন করলা, সেটা হচ্ছে আম, গতকালকে বা গত পরশু সম্ভবত আমাদের জাহিদ হাসান এমিলি ভাই এটা নিয়েও কথা বলছে, যে হুম হুম বলছে যে আমাদের আন্ডার 20 টিমের, আন্ডার 23 টিমের নারী টিমের কোচ হচ্ছেন বাটলার। উনি কেন হচ্ছে তিনটা টিমের হচ্ছে কোচ হিসেবে থাকবেন? কারণ হচ্ছে আপনি কম্প্যারিজনে যাব না, আমি শুধু বাস্তব রিয়েলিটিটাই যদি বলি, সেটা হচ্ছে আপনি মরক্কোর কথা চিন্তা করেন, জাপানের কথা চিন্তা করেন, বা অন্যান্য যে কোনো টিমের কথা চিন্তা করেন যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ওদের হচ্ছে সবগুলা টিমের জন্য আলাদা আলাদা কোচ আছে। 20 টিমের কোচ, 23 টিমের কোচ, ন্যাশনাল টিমের কোচ, ওরা হচ্ছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমাদের বাটলারের ব্যাপারটা হচ্ছে উনাকে সবগুলা দায়িত্ব যেহেতু চাপাই দেওয়া হয়েছে, বাট এইখানে একটা মানে এক্সেপশন ছিল হচ্ছে আমাদের আন্ডার 20 পুরুষ দলের, যেটা আমাদের মেন্স টিমের। সেখানে হচ্ছে আম, ছোটন ছিলেন কোচ, সেখানে 1 মাসের কনসালটেন্ট কোচ হিসাবে আম, কর্কসকে নিয়ে আসা হয়েছে। তো এইখানে হচ্ছে ডিফারেন্সটা তৈরি করে দেয়, কারণ হচ্ছে এই টিমটাই হচ্ছে উইথিন নেক্সট 2-3-4 ইয়ার্স এরা হচ্ছে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করবে। তো এদের যদি পাইপলাইন বলা হয় পাইপলাইনটা, এটাকে। অবশ্যই এই হুম। পাইপলাইনটাকে যদি আমাদের যথার্থভাবে ইউজ না করা যায়, এদেরকে যদি গড়ে তুলে না যায়, আমার মনে হয় না যে ন্যাশনাল টিমে আসার পরে আমাদের দেশে হয় কি 24 বছর 25 বছর বয়সে একজন ফুটবলার হচ্ছে রিটায়ার করে ফেলে, হ্যাঁ। কিন্তু অন্যান্য দেশে আপনি দেখবেন 24 বছর বয়স পর্যন্ত ওনারা স্ট্রাগল করে যে ন্যাশনাল টিমে পর্যন্ত চান্স পাবে কিনা না। তো ওনাদেরকে ওই যে আন্ডার 20, আন্ডার 23 টিম খেলে আসতে হয়, এইভাবে হচ্ছে ব্যাপারটা হয়। আমাদের এইটার প্রতি আমাদের একটু নজর দেওয়া উচিত বাফুফের, এবং স্পেশালি আন্ডার 20 টিম, 23 টিম কেন্দ্রিক যে চিন্তা ভাবনা গুলা যারা করেন, এখানে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। এই জায়গায় প্রেসারটা দেওয়া উচিত যে টেকনিক্যাল টিমের কাজটা কি, যে আমাদের পাইপলাইন বানানো, আমাদের ইন গেম যেই ফল্ট গুলা হইতেছে, আমাদের ভিডিও অ্যানালিস্ট আছে, বাট ভিডিও অ্যানালিস্টের কাজ কি আমি দেখতেছি না ভাই। সেম ভুল করতেছে একটা প্লেয়ার, একটা লেফট ব্যাক একটা প্লেয়ার প্রতি ম্যাচে সেম ভুল করতেছে। আমরা যারা, আপনি যদি গেমই খেলেন, আপনি যদি একটা একটা প্লেয়ার যদি রেগুলারই ওই জায়গায় আপনার মিস্টেক করতেছে, গেমের কথা বলতেছে, ওইখানে আপনি ওই প্লেয়ারের সাফ করে দিবেন। কিন্তু ন্যাশনাল টিমের একটা প্লেয়ার গত 4 বছর ধরে সেম মিস্টেকই করতেছে, ওরে আমি লেফট ব্যাক খেলাইতেছি কেন ভাই? আর কেউ নাই একটা সলিড একটা প্লেয়ারের পজিশন, ওরে ওই পজিশনে না খেলাই অন্য প্লেয়ারের খেলাইতেছি? এটা ভাই, কারণ ওই যে আতিক ভাই বললেন, আমাদের ফ্যানটা কিন্তু অনেক স্মার্ট, ওরা জানে যে ওই জায়গায় কি করা লাগে। আর বর্তমানে ফুটবল যেই লেভেলে গেছে ভাই, কোচের কাজ ওই যে প্লেয়ার খেলানো না, কোচের কাজ হলো গিয়ে প্রেসার কন্ট্রোল করা। প্লেয়াররা জানে কি খেলা লাগে। হামজা ভাইরে আমি শিখানো লাগবে না যে হামজা তুমি রাইট উইং দিয়ে প্রেসার দিয়ে লেফটে বলটা দিয়ে দাও। হামজা ভাই জানে যে ওই জায়গায় কি করা লাগবে। ওই জায়গায় হামজা ভাই হুম। প্রেসার ফিল হলে ওইটা আমি কাম ডাউন করাবো। আমাদের একটু স্মার্ট কোচ নেওয়া দরকার, ইয়াং কোচ নেওয়া দরকার। কারাসাও খেলতেছে না, ওয়ার্ল্ড কাপ খেলতেছে তো ওদের কোচের ওদের খেলতেছে। ওদের ওদের হলো গিয়ে প্লেয়ার দেখেন, সবগুলা প্লেয়ার কিন্তু হলো গিয়ে ওই যে মানে আপনাদের ডুয়াল কি মনে হয় সিটিজেনশিপ। বাফুফে আসলে কেন পারছে না? কেন মানে এই জায়গাটা আপনারা যেটা বলছেন যে দেশ বিদেশ থেকে অনেক ভালো মানের ফুটবলার আসছে, বিশ্বমানের ফুটবলার আসছে, যাদেরকে নিয়ে আমরা এখন স্বপ্ন দেখি যে এখন না হোক একটা লম্বা সময় পর হলো বিশ্বকাপে খেলার জন্য একটা রোড ম্যাপ করা। কিন্তু এই যে কোচ পরিবর্তনই যদি না হয়, সেক্ষেত্রে কি ভালো ফল আদৌ আসবে কিনা? কোন জায়গাটায় সমস্যা কি মনে হচ্ছে? এই বর্তমানে আ- যে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে, মরক্কো। মরক্কো, এই হ্যাঁ। ওয়ার্ল্ড কাপের অনেক ফুটবল আপনি পন্ডিতরা জিজ্ঞাসা করেন, টপ 4-এ মরক্কোরে কাউন্ট করতেছে। 4 বছর আগে আমরা মরক্কোরে চিনতাম? হুম হুম। ওদের ওদের প্লেয়ার, ওদের সবচেয়ে বড় রুট রুট কি? স্প্যানিশ প্লেয়ার ভাই, স্পেনে খেলছে, ওদের ডুয়াল সিটিজেনশিপ।
ওরা নিয়ে খেলতেছে। ডুয়াল সিটিজেনশিপ ইজ ভেরি কমন ইন ফুটবল, কিন্তু আমাদের সিনিয়র ফুটবলাররা, আগের এক্স সিনিয়র ফুটবলাররা ওই জিনিসটারে প্রাধান্য দিচ্ছে না কেন ভাই? আমি বাংলাদেশ আর ইউকে পাসপোর্ট হোল্ড করে বলে কি আমি বাংলাদেশি না? আপনি কি আমার ফালাই দিবেন? ওইটা আচ্ছা, হলো কি এইখানে কমন জিনিস, ওই জিনিসটা এইখানে বাদ দিতে আরেকটা হবে ব্যাপার আমাদের আছে। বাফুফেরে। আর ওই প্লেয়ার গুলারে রেকগনাইজ করার মতো কোচ নেওয়া লাগবে। এখন এটাই। আপনি, আমাদের সমস্যাটা কি, যেমন আতিক ভাই বললেন যে আমাদের 3টা প্লেয়ার আসছিল যারা ট্রায়াল দিয়ে আসছিল আন্ডার 20-তে। একজন ডাইরেক্টলি বলছে ভাই যে ভাই আমাদের সাথে তো পুরাই রেসিজম হইতেছে। তো এই জিনিসটা যদি ইউকেতে হইতো আমি ওই কুচরে দেখে নিতাম। সিম্পল কথা ভাই, এখানে কেউ কাউরে, বাংলাদেশে অনেক অনেক কিছু মেনটেন করা লাগে। এখানে আপনি একটু রেসিজম করবেন, আপনার সাথে সাথে অন দা ফেস বলে দিবে। যে ওই বলতেছে যে ভাই আমারে ডাইরেক্ট বলে নাকি আমার নাকি ফিটনেস নাই, অথচ কুচের বড় হয়ে আছে। সজীব জি। ভাইয়ের কোয়েশ্চেনের আনসারটা যদি দেই, দেখেন, এক্সাম্পলে যাব না, কম্পারিজনে যাব না, শুধু একটা একটা ফ্যাক্ট হিসাবে আপনাকে এই জিনিসটা তুলে ধরি। সেটা হচ্ছে, আপনি শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের কথা চিন্তা করে দেখেন। শ্রীলঙ্কা কিন্তু আমাদের লেভেলেরই একটা টিম, তাই না? হুম। শ্রীলঙ্কা কিন্তু 2030 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ওনারা এখন থেকেই, আমি এখন বলতে আমি 2026 সালে বলতেছি না, 24 থেকেই বলতেছি, ওনারা মোটামুটি একটা পরিকল্পনা সাজায় ফেলছে যে 30 ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেলি, তাহলে আমাদের কোন 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 জায়গা থেকে কাজ করা লাগবে। একটা দেশের রাজনৈতিক ভাবে বিপর্যয় আছে, আপনার এই যে ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়াল ইস্যুস। সমস্যা আছে, বিভিন্ন অবকাঠামোগত বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের কথা আপনি চিন্তা করেন, ওদের তো ওয়ার্ল্ড কাপ মানে খেলার মতো হচ্ছে আপনার বিশ্বমানের স্টেডিয়ামই নাই শ্রীলঙ্কাতে। আমাদের থেকে হচ্ছে এত বেশি উন্নত ওদের ডেভেলপমেন্টও না। তো সেই জায়গায় ওরা চিন্তা করতেছে যে আমরা হচ্ছে 30 ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। 30 ওয়ার্ল্ড কাপ খেলবো, এই প্ল্যানটা আমরা কিন্তু 2012 সালে আমরা হচ্ছে কাজী সালাউদ্দিনের কাছ থেকেই শুনছি। কাজী সালাউদ্দিন 2012 সালে যদি উনি কাজটা শুরু করতেন, 2026 ওয়ার্ল্ড কাপ আমরা খেলতাম, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি। তো আমরা যদি 2026 সালে এসে বলি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো হামজা ভাইদার রিটায়ার করার পরে, এটা হম হয় না, হম, এটা ভ্যালুলেস এইটাই একটা কথা। হইতেছে। এখন কথা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে আপনি নিয়ে আসছেন, সেটা হচ্ছে সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা আমি যেটা পার্সোনালি যেটা মনে করি, এবং মিজানও যেটা এখানে মেনশন করার চেষ্টা করছে, সেটা হচ্ছে ওই যে প্লেয়ার গুলাকে রিকগনাইজ করার মতো এনাফ ক্যালিবার, এনাফ ক্যাপাবিলিটি থাকতে হবে একজন কোচের মধ্যে, যে হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারবে। সে বলবে যে আমার কোচ, আমি কোচ হিসাবে আমি হচ্ছে টিম সিলেকশনে আমি কোনো বাধা পাবো না, আমি হচ্ছে কোনো স্বজনপ্রীতি দেখাবো না, কোনো ক্লাবকে প্রাধান্য দিব না, কোনো মানে ফ্রি স্পেশাল কোনো। লাইসেন্স থাকতে হবে ব্যাপারটা। ইয়েস, হান্ড্রেড অবশ্যই। পার্সেন্ট এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দেখেন, আম, হামজা ভাইকে আমরা যখন নিয়ে আসছিলাম, মানে আমাদের খুবই টাফ একটা মানে ব্যাপার ছিল যে হামজা ভাই কি বাংলাদেশে খেলবে কিনা না। তো ওনার জায়গা থেকে এই জিনিসটা যেহেতু সহজ হয়ে গেছিল, তখন হচ্ছে বাকিদেরকেও আমাদের রিচ করার পরে ওনাদের ডিসিশন গুলো আরো সহজ হয়ে গেছে। যেমন কিউবার ব্যাপারটা চিন্তা করেন, জায়নের ব্যাপারে চিন্তা করেন, আপনি আম, ফাহমিদের কথা চিন্তা করে দেখেন। এটা হচ্ছে মাত্র কয়েকটা এক্সাম্পল। আমি আপনাকে বলি আরো 10টা 15টা এক্সাম্পল আমরা সেট করতে পারি খুবই রিসেন্ট টাইমেই, যাদেরকে যদি, যেমন আজকেই আপনার কাবান সুলিমান, রোনাল সুলিমানের কথা যদি আপনি চিন্তা আমরা করেন, সুলিভান রোন- রো- ফ্যামিলিতে ঢুকে যাইতেছি ভাই, আমাদের কাছে রোনাল অনেক এবং সুযোগ আছে। হ্যাঁ, এবং ডেকলানের কথা যদি বলে, তারা দুই ভাই হচ্ছে আন্ডার 20 নিয়ে খেলতেছে। এখন এই যে এদেরকে যদি ইনক্লুশন না করতে পারি আমরা, তাহলে হচ্ছে আমাদের সমস্যাটা তৈরি হচ্ছে। কারণ আমাদের কোচের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কয়েকটা ম্যাচ খেলতেছি, সারা বছরে হচ্ছে হুম। 5টা 7টা ম্যাচ খেলতেছি। এই 7টা ম্যাচ কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা এটা নাই 26 সালে এসে আমরা মানে হচ্ছে আমরা শুধু উইন্ডো গুলো 20। বিচার করতেছি, রাইট? সেটাই। আমরা উইন্ডো বিচার করতেছি না তো ভাই, আমার আন্ডার 20 উইন্ডোতে ম্যাচ খেলতেছে না। হুম হুম আপনি হুম। দেখেন, সেটাই। আপনি দুনিয়া, আমরা তো সবাই ইন্টারন্যাশনাল ফুটবল, আমাদের লেভেল সবসময় কি, আমরা বিচার করি ইন্টারন্যাশনাল, আর নিজের বেলায় এসে কি লোকাল। হুম যখন হুম। একটা ন্যাশনাল টিম ম্যাচ খেলতেছে, সেম উইন্ডোতে আন্ডার 20ও ম্যাচ খেলতেছে। আমার আন্ডার 20তে এমন এমন কিছু পোলাপাইন আছে যেগুলা হলো কি 100% ডিজার্ভিং ন্যাশনাল টিমে খেলে। আমরা আরহামের সাথে কি করলাম? এখানে আরেকটা বাংলাদেশ জিনিস আমি ফার্স্ট টাইম। আরেকটা জিনিস এড করি, সেটা হচ্ছে আম, যখন হামজা ভাইরা যখন মানে ইনক্লুশন হইলো আমাদের ন্যাশনাল টিমে, আমরা কিন্তু ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন মানুষদের থেকে, যারা ফুটবলের সাথে জড়িত ক্রীড়া ব্যক্তিত্ব আছেন, এক্স ফুটবলার, ওদের কাছ থেকে একটা বিরোধিতাও পাইলাম, যেটা হচ্ছে মিজান একদম স্পষ্টভাবেই বলছে যে আমি বাংলাদেশি না, বা আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো কি ক্যাপাবিলিটি আমার নাই, বা আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে বাংলাদেশি, আমি চাই হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। এখানে একটা বিরোধিতা আছে। তো এদেরকে কিছুটা একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করে বাফুফে, এটা আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করছি। কারণ হচ্ছে আমরা নবাবের মতো প্লেয়ারকে পাই নাই, আরহামের হুম। মতো প্লেয়ারকে পাই নাই, সেই ইচ্ছা করলেই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারতো। তো এইরকম অনেকগুলা ট্যালেন্ট আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। রাবারের কথা আমি চিন্তা করে বলতে পারি। তো
এদের ইনক্লুশনটা আমাদের জন্য সুন্দর হইতো। আজকে আজকে আন্ডার একটা 20 নিউজ টিম, দেখছেন যে 23 টিম বিশ্বতোষ সেটা হইতে চাকমা আর পারতো। আব্দুল কাদিরে কিন্তু ড্রপ করা হয়েছে আন্ডার 20 থেকে। রিজনটা কি জানেন? যে দুই সুলিভান ব্রাদার্স রে জায়গা দেওয়ার জন্য আরো দুইজন বিদেশিরে রিমুভ করা হয়েছে। মানে কি ভাই? খুবই এটা কি হাস্যকর একটা ব্যাপার। আমরা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আছি? যে 4 জন খেলবে ইন্ডিয়া থেকে, 4 জন পাকিস্তান, 4 জন বাংলাদেশি, আর বাকি 10 জন ইংলিশ। এইরকম হইতেছে, এইগুলা কেন ভাই? তাইলে আপনি ওপেন বলে দেন যে আমি বিদেশি ফুটবলার নিয়ে কাজ করব না, দেশের পাইপলাইন ফুটবলার বানাবো, দেশে আপনি কাজ করেন। আমাদের কি পাইওনিয়ার লিগ হয়? আমাদের পায়ে আমিনুল ভাই বর্তমানে আমাদের প্রতিমন্ত্রী, উনি তো পাইওনিয়ার লিগ থেকে উঠে আসছেন। আমি কিন্তু মোহামেডানের হিউজ ফ্যান। যখন শর্ট প্যান্ট পরে খেলা দেখতাম আসরের নামাজের পর, তখন মোহামেডানের খেলা দেখতাম। উনি পাই উনি উনি পাইওনিয়ার লিগ থেকে আসছেন উঠে, কিন্তু পাইওনিয়ার লিগ হয় না লাস্ট 4-5 বছর। ওনার মাথা ব্যথা কি? সবার মাথা ব্যথা সবসময় বিগ ফিশ নিয়ে। কেন ভাই? ফুটবল, উনি উনি ওই দিন একটা ইন্টারভিউতে বললেন, যেদিন প্রতিমন্ত্রী হলেন, ওনার ছেলে পাশে বসা, উনি বললেন যে আমি ফুটবলের লোক, ফুটবল নিয়ে কাজ করতে চাই। তো ওই দিনই আমি ওই পোস্টটা শেয়ার দিয়ে একটা প্রশ্ন করছিলাম যে ভাই, আপনি যেহেতু ফুটবলের লোক, তাহলে বাফুফেরে বলেন ফিকচার দিতে। ফিকচার ফিকচার ছাড়া একটা লিগ কেমনে হয় ভাই? এই যে আমাদের গ্রামে যে লোকাল লিগ হয়, ওইটার ফিকচার 2 সপ্তাহ আগে পাবলিশ হয়। অনেকগুলা জিনিসে ভাই প্রবলেম আছে, বুঝছেন? আমাদের হলো গিয়ে ফার্স্ট অফ অল হলো গিয়ে প্রতিটা পজিশনে আমাদের ভালো লোক লাগবে, যারা হলো গিয়ে মন থেকে কাজ করতে চায়। এই যে আহ আহ, ভাইয়াটার নাম কি ছিল, আতিক ভাই, ওই যে রবিন ভাই, হ্যাঁ। রবিন ভাই ওপেনলি বলছে যে বাংলাদেশ যদি কোনো ইন্টারন্যাশনাল কোচ আনে, উনি কন্ট্রিবিউট করতে চাই। আমি আর আতিক ভাই আজকে এখানে আছি, বাংলাদেশ যদি কোনো ইন্টারন্যাশনাল কোচ আনে, ওদের টাকা লাগলে আমরা আমাদের পকেট থেকে টাকা দিব। টাকা তো এটা এখানে কোনো প্রয়োজন, ফেক না। এটা প্রয়োজন পড়ে না। এটা ন্যাশনাল টিমের বললাম কোচের জন্য বললাম এটা। টাকাই নাই, আমরা দিলাম টাকা, আপনিও দিবেন। টাকা এখানে কোনো ফেক না, ফেক্ট হলো গিয়ে ভাই মন থেকে কাজ করা। তাবিতা ওয়াল বাইরে ওই জায়গায় হলো গিয়ে অনেকখানি হলো গিয়ে হার্ড লাইনে যাওয়া লাগবে। আমাদের ফুটবল নিয়ে যারা কাজ করতে চায় বিজনেসম্যানদের বাদ দেওয়া লাগবে ভাই। কারণ আমাদের ফুটবল এখনো বিজনেসের লেভেলে যায় নাই। না হলে আমরা কিড স্পন্সর থেকে যেই টাকা বানাইতাম, 2টা কোচ লাইনে ফালাই রাখা যেত। একটু কিন্তু নাই। কথা বলতে চাই এর বাইরে, যে নারী ফুটবলটা, নারীরা যে এশিয়ান কাপটা খেলছে, সেটাতে বারবার একটা জিনিস উঠে আসে যে মেয়েরা গুলিস্তান থেকে অস্ট্রেলিয়াতে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আরো ভালো হয়তো ডিজার্ভ করতো, মেয়েরা সেই জিনিসটা দিতে পারেনি। মানে এই জিনিসটা কি মনে হয় যে আমরা খুব অল্পতে পেয়ে গেছি দেখে সেই জিনিসটার গুরুত্ব নাই, কিংবা বাফুফে আসলে এই জিনিসটা আঁচ করতে পারেনি যে মেয়েরা এই জিনিসটাও অ্যাচিভ করতে পারে? অ্যান্ড আমরা দেখলাম যে অনেক ধরনের কথা শোনানো হলো, কিন্তু দিন শেষে তাদের এ- আসলে সেভাবে এই প্রস্তুতিটা হলো না। এই সজীব জায়গায় ভাই, বাফুফের একটা প্রবলেম কি জানেন? আমাদের সবসময় স্বপ্ন কি দেখানো হয়? সাফ জিতবো, সাউথ এশিয়া সেরা টিম। সাউথ এশিয়া কম্পিটিশন, সাউথ এশিয়া টিম খেলে কয়টা? আফগানিস্তানই খেলতেছে না ভাই। আফগানিস্তানের সাথে যদি, আফগানিস্তানের প্লেয়াররা জানেন কই খেলে? জার্মান জার্মান 5 টায়ার 4 টায়ারে খেলে। এক একটার বডি যদি দেখেন, আর এক একটার ফিজিক্যালিটি দেখলে তো ওইখানেই শেষ। ওরা সেন্ট্রাল এশিয়াতে খেলতেছে। আমাদের সবসময় কম্পিটিশন দেখানো হয় সাফ, সাফ জিতবো, সাফের সেরা হবো। আমার সাফ লাগবে না। সাফের এমন একটা অবস্থা হওয়া উচিত ওইখানে না, আমার আন্ডার 20 পোলাপান যাইয়া ইন্ডিয়ান ন্যাশনাল টিমটা বিট করবে, ওই টাইপ হওয়া উচিত। আমাদের আমাদের লেভেলটা নেওয়া উচিত এশিয়ান ফুটবলে, তাইলে আমরা বিশ্বকাপ খেলবো। আমাদের প্রথমেই তো চিন্তা ভাবনা আমরা গোরেরটা দেখতেছি। তা সজীব ভাই যেটা মানে যেটা বললেন শুরুতেই, সেটা হচ্ছে আম, আমরা মানে এক্সপেকটেশন কম কিন্তু বেশি পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। আসলেই তো ব্যাপারটা সত্যি, যেমন আমরা গুলিস্তান থেকে একদম সিডনিতে চলে গেছি। But এই যে গুলিস্তান থেকে সিডনিতে নিয়ে যাওয়ার যে রূপকার আমাদের বাটলার, জেমস বাটলার, ওনাকে কিন্তু এই ক্রেডিটটুকু তো দেওয়া হচ্ছেই না, বরং ওনাকে নিয়েই হচ্ছে, আমাদের বোর্ডের ভিতর থেকেই হচ্ছে ওনাকে কিভাবে মানে খাটো করা যায়, কিভাবে মানে কিভাবে ডিসকারেজ করা যায়, কিভাবে ওনাকে হচ্ছে দমিয়ে রাখা যায়, এই চেষ্টাটুকু আমাদের বোর্ডের ভিতর থেকেই হয়। মানে এখানে বোর্ডের ভিতরে খুবই স্বাভাবিকভাবে একটা এন্টি জ্যাম বাটলার একটা একটা টিম হিসেবে কাজ করতেছে, একটা চক্র আছে কাজ করে। সেকেন্ড ব্যাপারটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে নারীরা হচ্ছে আমাদের পুরুষদের যে টিম যেটা আছে, এটা ওয়ার্ল্ড কাপ খেলার আগে নারীরা ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে দেখেন ওদের যে হচ্ছে আপনার রিসেন্ট টাইমের আপনি যদি সাকসেস জিনিসগুলো দেখেন, সাকসেস রেট গুলা দেখেন, মানে আন্ডার 20-তে ওরা সাব চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল টিমের সাব চ্যাম্পিয়ন হইতেছে, এরা এশিয়ান কাপ প্রথমবারের মতো এবার ডেবুনেন্ট হইলো। এবং ওদের মানে লক্ষ্যটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা। এবং ওয়ার্ল্ড কাপ কারা খেলে? মানে বাংলাদেশের এই নারী টিম গুলা যে ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা হচ্ছে ডিজার্ভিং না, কি লজিক্যালি, নাকি আপনার হচ্ছে আম, কি বলবেন, কিভাবে বলবেন এই জিনিসটা, যে ওটা ওটা কি প্রাপ্য ওদের? আমি আমি তো মনে করি না, বরং এটা খুবই
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, খুবই হার্ড একটা প্রসেস, যে প্রসেসে হচ্ছে আপনার প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে। এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা একটা টাফ ব্যাপার, সেখানে ওয়ার্ল্ড কাপ, এশিয়ান কাপে যখন আমরা কোয়ালিফাই করছি, কোয়ালিফাই করার পরে 2টা ম্যাচ খেললাম, আমরা 2টাতেই আমরা হারলাম। আমি 100% স্যাটিসফাই, কারণ আমাদের দেশের এই ফুটবলাররা ভুটানের লিগে গিয়ে খেলতেছে, ভুটানের লিগে খেলার থেকে বাংলাদেশের লিগে খেলাটাই বেটার। অথচ বাংলাদেশ তো লিগই নাই, লিগ নেই। চলছে বাংলাদেশে তো লিগই নাই। ভুটানের যে লিগে খেলে একটা প্লেয়ার 10টা গোল করতেছে একটা সিঙ্গেল ম্যাচে, ওই ম্যাচের মান নিয়ে আপনি কি কোয়েশ্চেন করবেন? আর মজার এবং জিনিস এদের আপনি এবং এই খেয়াল আমাদের করবেন ফুটবলারদের লিগটাও যে যেটা হলো সেটাতেও কিন্তু আপনি দেখেছেন একটা দল গোল করে 2 ডজন, আর একটা দল কোনো গোলই করতে পারে না, না, এবং সেই এই খেলাটা আমি হলো টার্ফে। আমি আমি এই হুম, জিনিসটাই বলতাম যে এইগুলা এই যে লিগ কন্ট্রোভার্সিয়াল গুলা, যে ডিসিশন। এই যে টিম গুলা খেললো, এখান থেকে কি আপনি মানে একটা বাংলাদেশের এই নারী ফুটবল টিমের যে একটা লিগের ব্যাপারে আমি 2021 সাল থেকে আমি সোচ্চার। আপনি আমার লেখাগুলো দেখতে পারেন, 21 সাল থেকে আমি বলে আসতেছি বাংলাদেশের নারী ফুটবল টিমের লিগ হচ্ছে না কি জন্য। 64টা জেলায় আপনি 64টা দল পাঠাইতে পারেন, এই ক্যালিবারটুকু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আছে। যদি না থাকে, তাহলে বাংলাদেশের 64টা জেলায় নারী মানে ক্রীড়া সংস্থা কি জন্য আছে? এটার কাজটা কি? মানে ক্রীড়া সংস্থার কাজটা কি? বাংলাদেশের যে 7টা থেকে 8টা বিকেএসপি আছে, এদের কাজটা কি? এদের কাজ হলো নারী কি গিয়ে যে নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানাই একটা ব্যানার দেওয়া, পোস্ট করা, এইটাই তো, এ- এ- আর তো এটা কিছু না। যদি এটা যদি কার্যকরী করতে পারে, যে বাংলাদেশে যদি লিগটা যদি কন্টিনিউ করতে পারতো, তাহলে হচ্ছে আমার মনে হয় সিলেট থেকে একটা টিম যাইতো, চিটাগাং থেকে একটা টিম টিম যাইতো, ঢাকা থেকে এটা যাইতো, বরিশাল থেকে এটা যাইতো, সব জায়গা থেকে একটা টিম আসতো। আসার পর আপনি দেখতেন ওই টিম গুলা থেকে অনেক নতুন নতুন প্লেয়ার বেরিয়ে আসতো। এখানে আপনার মিলির কথা আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি থেকে মিলিকে মানে পিটার বাটলার যেভাবে নিয়ে আসছেন, ওনার এই ডিসিশনটাও কিন্তু একটা মানে বিস্ফোরক একটা ডিসিশন ছিল। যে উনি এত বড় একটা ডিসিশন, রূপনা চাকমা কিন্তু অলরেডি 38 ম্যাচ খেলে ফেলছে ন্যাশনাল টিমের হয়ে, অথচ মিলি কিন্তু মাত্র 2টা গেম খেলছে, 2টা গেমই হচ্ছে গোল কনসিড করছে 7টা। তো সেই হিসাবে মানে মিলি ডিজার্ভই করে না ন্যাশনাল টিমে, কিন্তু ওই ডিজার্ভিং না করার পরেও বাটলার ওর প্রতি আস্থা রাখছে। এবং আমরা দেখছি ওই যে ফার্স্ট ম্যাচে চায়নার এগেনস্টে, সেকেন্ড ম্যাচে কোরিয়ার এগেনস্টে মিলি যতগুলা সেভ দিছে, আমার মনে হয় রূপনাথ 38টা গেমে এতগুলা সেভ দেয় নাই। তো এই যে মজ- কোচকে কাজ করে দেওয়ার ক্ষমতা, পাইপলাইন থেকে প্লেয়ার তুলে নিয়ে আসার একটা রাস্তা তৈরি করে দেওয়া, তাদেরকে নিজের মতো কাজ করতে দেওয়া, এই জিনিসটা তৈরি প্রয়োজন বাংলাদেশ নারী ফুটবল দলের। এবং এরা যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, এই ব্যবস্থাটুকু, ফেসিলিটিটুকু, ওদের জিমের ব্যবস্থা করা, ওদের বাফুফে ভবন থেকে এখন সরিয়ে নেওয়া হয়েছে ওদেরকে, এটা একটা এপ্রিসিয়েট করার মতো ব্যাপার। প্লাস বাকি যে কাঠামোগুলো আছে, আপনি দেখবেন অস্ট্রেলিয়ান নারী টিম যেভাবে ট্রেন করে, এবং চায়না স্পেশালি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, এরা হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাছাকাছি দেখে কিন্তু একটা জায়গা থেকে, যে ওদের লক্ষ্যটা হচ্ছে ন্যাশনাল টিমে খেলবো। ওরা কিন্তু এখনো আন্ডার 17-এ খেলতেছে। এই ব্যবস্থাটা করে নেওয়া, আমাদের আন্ডার 20 টিম আছে কিনা, না 17 টিম আছে কিনা, এটা নিয়ে একটা সন্দেহের একটা ব্যাপার। আমাদের মজার জিনিস আপনি দেখেন, আমাদের ন্যাশনাল টিমের এভারেজ এজ 20 ভাই। ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড ন্যাশনাল টিম। মানে Correct. এইখানে পটেনশিয়াল আছে, এখানে যেই বলবে পটেনশিয়াল নাই ভাই, এই ফুটবল বুঝে না, এরে ভাই বোর্ড থেকে বের করে দেওয়া উচিত। আমাদের বোর্ডের এমন একজন নারী উইং এর প্রধানের চশমা ছাড়া নিজেই চৌকে দেখে না ভাই। ওরে চশমা খুলে দিলে তো উনি তো প্লেয়ারদের খেলিবারই বুঝবে না। উনি পিটার বাটলারের ভুল ধরে, পিটার বাটলার যখন ওয়েস্ট হামের হয়ে গোল দিত, তখন তো ভাই উনি তো ফুটবল নিজেই দেখে নাই। তো আমাদের কিছু কিছু জায়গায় আছে যে ভাই কথা বলতে পারবেন, অবভিয়াসলি পিটার বাটলার ভুল করে নাই, করছে, ওই জায়গায় ভুল ধরায় দিতে হবে পিটার বাটলারের চেয়ে যার একটু ক্যালিবার বেশি উনি, তাইলে পিটার বাটলার শুনবে। পিটার বাটলারের কাছে কিন্তু আমি মাঝে মাঝে কিছু মরিনহোর কিছু ভাইব পাই, কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নিছে, আপনার রেজাল্ট দিছে ভাই। ভাই আপনি যদি রিস্ক করেন না, বাংলাদেশের যে পজিশন ভাই, আমরা 180 নিচে বিলো র্যাঙ্কে আছি, আমাদের আমাদের রিস্ক না নিলে আমরা উপরে কেমনে উঠবো? আপনার একটা জিনিস আমি বলি যে পিটার বাটলার কিন্তু চাইলে কিন্তু একটা ম্যাচ ড্র করতো, ফুল ডিফেন্সিভ খেলে 1 পয়েন্ট, আর কাজাকিস্তানের সাথে আরেক পয়েন্ট নিয়ে কিন্তু তো 3-তে থেকে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারতো। কিন্তু ভাই টিম ফেয়ারলেস খেলছে। টিম কিন্তু আপনি দেখেন, আপনি তো খেলা দেখছেন সজীব ভাই, টিম কিন্তু ড্র বা লেস গোল কনসিডের জন্য খেলে নাই, অ্যাটাক করে খেলছে। দ্যাটস মিন কি, ওইখানে প্লেয়ারদের ওইখানে মেন্টালিটি অনেক ইমপ্রুভ হয়েছে। আমাদের লিগের ইজি ফরম্যাট ভাই, আপনি আটটা আটটা বিভাগীয় টিমরা 8টা টিম দেন, 5টা সার্ভিস টিম দেন, 13 টিম, লিগ লিগ ডান। সংস্থারে টাকা দিচ্ছেন না, যান আপনি খুলে দেখেন,
কত টাকা আসতেছে। এখন শুনতেছি যে 64 জেলাতে আরো নতুন করে 64টায় যে নারী নারী উইং বানানো হইতেছে, ওইখানে হলো গিয়ে আমরা ক্রিয়ামোদী মানুষ থেকে বেশি পুশ করতেছি যে রাজনীতিতে যারা পুশ পায় নাই তাদের। এইটা তো হবে না, রাজনীতি অন্য জায়গায় করেন, সমস্যা কি? কেউ তো বাধা দিচ্ছে না। আমাদের তো ভাই এই জিনিসটা অনেক ইমোশন, কিন্তু আপনি দেখেন এই যে আমাদের অ্যাথলিটস থেকে শুরু করে সব জায়গায় হলো গিয়ে কাহিনী চলতেছে কেন? ইমরান ভাইয়ের কথা তো জানেন, উনিও কিন্তু শেফিল্ডে বড় হয়েছে, নিজের টাকা দিয়ে প্র্যাকটিস করে, নিজের টাকা দিয়ে জুতা কিনে, স্পন্সর নাই, কিছু নাই, কিন্তু আজকে কিন্তু দেখেন ওনারা প্যাকেজ স্পন্সর করছে, সব আছে। আপনি একটু ভালো করেন, স্পন্সর আসবে। সব জায়গায় পোটেনশিয়ালিটি আছে, আমরা আমাদের শুধু একটু ভাই সত্যবাদী হইতে হবে, তেল মারা কমাইতে হবে, তাইলেই আমরা যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবো। হামজা ভাই কিন্তু অনেক হাম্বল, নাইলে এই কথাগুলা বুঝছেন হামজা ভাইয়ের জায়গায়, আমি আপনারে বলি যে হামজা ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হইতো, আপনি দেখতেন যে ডাগ আউটে 2-3 জনকে বুঝছেন মাইরা পালাই চলে যাইতো, এইরকম হইতো। আমি একটু আর কি সোজাসুজি কথাটা বলতেছি, কারণ এইগুলা মানে এগুলা প্ল্যাটফর্ম নাই আমাদের বলার, আমরা এগুলা বললেই বলে যে অমুকের দালাল তো অমুকের দালাল। ভাই দালালি করতে হইলে তো ভাই অনেক ওয়ে আছে, ফুটবল নিয়ে দালালি করা ইম্পসিবল, ওইটা ওইটা কখনো পসিবল হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই রমজানের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ফুটবল নিয়ে অনেক আলোচনা করলাম, ভবিষ্যতে আরো অনেক আলোচনা করব, সেই আলোচনাটা আপাতত রেখে দিতে চাই। আপনারা যে কাজটা করছেন সেটা ধরে রাখবেন, আমরা আপনাদের উপর সেই বিশ্বাসটা রাখছি। আবার আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। আবারও কখনো আপনাদের সঙ্গে যুক্ত হব। ইনশাআল্লাহ ভাই, নিশ্চয়ই। সালামু আলাইকুম। ইনশাল্লাহ।